আজকের ক্লাসে আমরা যে প্রিভিয়াস ক্লাসের 3টে স্লাইড আমাদের বাকি ছিল এগুলো শিখবো। এখান থেকে যেটা যেটা ছিল, একটা ছিল স্টাইলিং লিঙ্কস। লিঙ্কস এর উপরে আমরা কি কি ধরনের স্টাইল করতে পারি সেইগুলো আমরা দেখব। দেখেন আমি এখানে আজকের জন্য একটা ফোল্ডার ক্রিয়েট করলাম ক্লাস 4 নামে। এর ভিতরে আমি একটা ইন্ডেক্স ফাইল তৈরি করলাম index.html নামে। স্যার আপনার তৈরি করা প্রতিদিনকার স্লাইড শো ক্লাস স্লাইড শো গুলো দিয়ে দিলে বেটার হয়, কারণ এই আচ্ছা দেখেন আমি ক্লাস 4 নিলাম, ক্লাস 4 এর ভিতরে একটা ফাইল তৈরি করলাম। ঠিক একই ভাবে আমি এখানে একটা সিএসএস ফোল্ডার নিব, এর ভিতরে আমি style.css নামে অর্থাৎ সিএসএস এর একটা ফাইল নিব style.css। আচ্ছা আসেন এখানে আমি ওপেন ব্র্যাকেটস করলাম। আচ্ছা আপনাদেরকে শর্টকাট সবাইকে শেখানো হয়েছে? না স্যার, শর্টকাট দেখানো হয় না, শেখানো হয় না। আচ্ছা দেখেন আজকে থেকে আমরা শর্টকাটে কোড করবো, ঠিক আছে? আপনারা একটা এক্সটেনশন ইনস্টল করে নেবেন, আমি যেভাবে দেখাই দিচ্ছি ঠিক সেইভাবে করবেন। আমি প্রথমে ফাইল মেনুতে যাব, ফাইল মেনু থেকে এক্সটেনশন ম্যানেজারে যাব। এক্সটেনশন ম্যানেজার থেকে আমরা ইমিট লিখবো, EMMET ইমিট। লিখেছেন? ইমিট লিখেছেন না? ইমিট লেখার পর যে ফাইলটা আমাকে দেখাবে সেটাকে আমরা ইনস্টল করব, অর্থাৎ নিচেরটাকে আমরা ইনস্টল করব। দেখেন এটা সবাই এই পদ্ধতিতে ইনস্টল করেন। ইনস্টল হয়ে গেলে নিচে ক্লোজটা ক্লিক করে কেটে দেবেন। এখন আশা করি সবার ইনস্টল হয়ে গেছে নাকি? জি স্যার কমপ্লিট স্যার। ইনস্টল হয়েছে? আচ্ছা ঠিক আছে, এখন আমরা কোড লেখা শুরু করব। দেখেন প্রথমত স্ট্রাকচার লেখার জন্য আমরা যেটা করি, HTML লেখার পর একটা কোলন সাইন দিই, ঠিক আছে? দেখেন HTML:5 লিখে আমরা আমাদের কিবোর্ডের ট্যাব বাটনে প্রেস করব। দেখেন এরপর যদি আপনাকে কোনো ধরনের ট্যাগ লিখতে হয়, যে কোনো ধরনের ট্যাগ লিখতে হয়, এটা লেস দেন গ্রেটার দেন কিছু দিতে হবে না, আপনি শুধু ট্যাগের নামটা লিখবেন। যেরকম আমি লিখলাম এ, লেখার পরে আমি যদি ট্যাব প্রেস করি তাহলে এই ট্যাগটা আমার ওপেনিং ক্লোজিং এর ভিতরে যে অ্যাট্রিবিউট থাকে সব চলে আসবে। বুঝতে পারছেন? এখন এইখানে আমি এটার ভিতরে লিখে দিলাম যে ক্লিক হিয়ার। ঠিক আছে, এরকম একটা লিখে দিলাম। আমাদের সিএসএস ফাইলটাকে ওপেন করতেছি। তো প্রথমত আমাকে লিংক করে দিতে হবে। লিংক করতে আমাদেরকে লিংক ট্যাগের ভিতরে কত কিছু লেখা লাগতো, এখন আর লিখতে হবে না। ঠিক আছে, এখন কি করবেন, লিংক ট্যাগটা লিখবেন, লেখার পরে ট্যাবে প্রেস করবেন। আপনার এর ভিতরে যে অ্যাট্রিবিউট গুলো দরকার অটোমেটিক সব চলে আসবে। তারপরে এর ভিতরে আপনি সিএসএস ফাইলটা ডাইরেক্টরিটাকে ধরাই দিবেন, যেরকম সিএসএস ফোল্ডারের নাম এন্টার দিলাম, সিএসএস ফাইলের নাম এন্টার দিলাম, সেভ দিয়ে দিলাম, আমাদের এটা লিংক হয়ে গেল। এই যে লিংকের সাধারণ অবস্থাটা যদি আমরা দেখি সেটা হয় এরকম যে একটা লিংক সাধারণভাবে কি থাকে, টেক্সটার কালারটা থাকে হচ্ছে ব্লু, নিচে একটা আন্ডারলাইন থাকে। ঠিক আছে, এটা হচ্ছে সাধারণ অবস্থা। তো আমি যদি এটাকে ধরি, এর ভিতরে সিএসএস করি,
দেখেন আমি স্বাভাবিকভাবে কি করলাম, আমি এখানে একটা এ ট্যাগ লিখছি এবং এই ট্যাগের ভিতরে আমি একটা লেখা লিখে দিচ্ছি যেটা আমি ওখানে শো করাতে চাই। ঠিক আছে, এখানে জি যেটা স্যার। আমি শো, ঠিক আছে। এখন যেটা আমাকে করতে হবে, সিএসএস এ প্রথমে এই ট্যাগটাকে ধরতে হবে। তো এই ট্যাগ ধরার নিয়ম কি, শুধুমাত্র আমি ট্যাগের নাম লিখবো, লেখার পরে আমি সেকেন্ড ব্র্যাকেট দিব। এটার ভিতরে আমি যদি এখানে কি করতে চাই দেখেন, আমি আন্ডারলাইন থেকে উঠিয়ে দিতে চাই। এটার প্রপার্টি কি, আন্ডারলাইনের প্রপার্টি হচ্ছে টেক্সট ডেকোরেশন। টেক্সট দেখেন ডেকোরেশন। শর্টকাটে এরকম লিখতে পারেন, টি, হ্যাঁ টি ডি লিখবেন, দেখবেন টেক্সট ডেকোরেশন সাজেস্ট করতেছে, বুঝেন। টি আর ডি লিখবেন, লেখার পরে ওইটা সাজেস্ট করতেছে, ইন্টার দিয়ে উঠাই নেবেন। তারপর আমি এটাকে নান করে দিলাম, সেমিকোলন দিয়ে ক্লোজ করে দিলাম। এখন দেখেন আমার এটাকে নিচের আন্ডারলাইনটা চলে গেছে। তো এইটাই আবার আমাদের কালার হচ্ছে ব্লু। আমি যদি কালারটাকে চেঞ্জ করে দিতে চাই, আমি এখানে কালার প্রপার্টি নিব, আমি কালার দিয়ে দিলাম যে কালো। আমার মনে হয় সেভ করি, একটা একটা করে একটু প্র্যাকটিস করলে ভালো হয়। একটা একটা করে প্র্যাকটিস করতে চান? আচ্ছা দেখেন আমি এর সবগুলো দেখাই দিচ্ছি, তারপর একসাথে প্র্যাকটিস করেন, ঠিক আছে? আচ্ছা, পারবেন, সমস্যা নেই। আজকে এর এর মধ্যে তেমন কোনো কাজ নেই। তো আমি এটা একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিচ্ছি, ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম গ্রিন। তারপরে একটা প্যাডিং দিয়ে দিচ্ছি, প্যাডিং দিয়ে দিচ্ছি 10 পিক্সেল। এখন যদি এটাকে আমি সেভ করি, সেভ করলে রিলোড দিলে এরকম একটা কিছু হচ্ছে। তো আমি এখানে কালারটা চেঞ্জ করে হোয়াইট করে দিলাম। হোয়াইট দিলে তো স্যার ব্যাকগ্রাউন্ডের সাথে মিলে যাবে স্যার, বোঝা না, যাবে। ও সরি, আমি ব্যাকগ্রাউন্ডে হোয়াইট দিছি। কালারটা হোয়াইট করে দিতে পারেন, কালার। ইয়েস, আমি সেটাই করতে চাচ্ছিলাম। এফএফ দিয়ে দিলেই তো হয় স্যার, ওই হ্যাঁ আই হ্যাশ নো, টোন। হ্যাঁ আই নো সেটা। ঠিক আছে, দেখেন এরকম এরকম আমাদের হয়েছে। এখন আমরা এটার হোভার শিখবো। দেখুন হোভারের কাজ, আমরা যখন কিছু ওয়েবসাইটে যাই যেরকম ভাবে, এখানে দেখেন, এখানে যখন আমরা এই মেনুটা ক্লিক করতেছি তখন একটু ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে যাচ্ছে, অর্থাৎ মাউসটা নিয়ে গেলে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এটাকে বলে হোভার এফেক্ট। তো এই হোভার এফেক্টটা তৈরি করার জন্য আমরা যে ট্যাগের ভিতরে এই হোভার এফেক্টটা তৈরি করতে চাই সেখানে এই ট্যাগটা লিখবো, তারপর কোলন দিব। কোলন দেওয়ার পর আমাকে লিখতে হবে হোভার, ঠিক আছে। হোভার লেখার পর আমি যদি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এটার ভিতরে আমি ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম। ব্যাকগ্রাউন্ড হিসেবে আমি কি দিতে পারি, দিয়ে দিলাম যে হলো রেড করে দেন, হ্যাঁ দিলেই হয় স্যার। রেড দিয়ে দিচ্ছি, রেড। এরপর এটার একটা কালার আমি দিয়ে দিতে পারি, কালার আমি দিয়ে দিলাম যে কালো কালার, ঠিক আছে। আমি একটু সেমিকোলন দিয়ে সেভ করে দিলাম। এখন যদি এটাকে আমি রিলোড দিই, এখন মাউসটা যখন নিয়ে যাচ্ছি তখন দেখুন কি এটা একটা হোভার এফেক্ট তৈরি হচ্ছে, অর্থাৎ যখন আমি মাউসটা নিয়ে যাচ্ছি তখন সে কি ব্যাকগ্রাউন্ড কালারটা রিড করে ফেলতেছে আর লেখার কালারটা কালো করে ফেলতেছে। এটা হচ্ছে হোভারের। ইকুয়েশন অ্যাক্টিভ দেখেন, আমি ক্লাস কন্টিনিউ করতেছি, আপনি লিখতে থাকেন, তবে আমার কথাগুলো শুনি আর কি। এই কলন অ্যাক্টিভ। তারপরে এখানে যদি আমি একটা ব্যাকগ্রাউন্ড দিই, যেরকম ব্যাকগ্রাউন্ড দিলাম, শোনো ভাই, এদিকে একটু জিরো আমি ক্লাস আচ্ছা বেশ, কথা শোনাচ্ছে তো। ইয়েলো ব্যাকগ্রাউন্ড নিলাম এবং আমি একটা কালার নিচ্ছি। কালারে আমি কি নিতে পারি, হোয়াইট নিয়ে নিচ্ছি। ইয়েলোর ভিতরে হোয়াইট তেমন ভালো ফুটাবো না, এটাই নিয়ে নিচ্ছি। এটার কাজটা কি দেখেন, এটা হচ্ছে হোভার। আর যদি এই হোভারের পর আমি মাউস ধরে ক্লিক দিই তাহলে যে অবস্থানটা আসে এটাকে বলে অ্যাক্টিভ। চেপে ধরি আর কি, চেপে ধরলে যে অবস্থানটা তৈরি হয় সেটাকে বলে অ্যাক্টিভ, ঠিক আছে। কালারটা আমি কালোই করে রাখছি। দেখেন আমি এখানে আমি
ঠিক আছে, এই যে পরিবর্তনটা হচ্ছে, চেপে ধরলে যে পরিবর্তন হয় সেটাকে বলে কি এক্সিট। এরপরে আসেন একটা আছে ভিজিটেড। ভিজিটেড আমি এখানে যেটা করতে পারি, এটাকে কপি করে পেস্ট করে দিলাম। এখানে আমি দিয়ে দিলাম যে ব্লু, আর এখানে কালোই থাক। তো এটা এখন ডাইরেক্ট ভিজিটেড অবস্থানটা ধারণ করবে। দেখেন এটা ভিজিটেড হয়ে যাবে, নর্মাল অবস্থানও থাকবে না আর হোভারও হবে না। কারণ কি, আমাদের এই পেজ একটাই আছে, যখন একাধিক পেজ হবে তখন এই জিনিসটা বুঝাইতে পারবো। যেরকম যদি বিটিডি ওয়েবসাইটে যাই, যে কোনো একটা ওয়েবসাইটে আমি যাচ্ছি, খুব লোড নিচ্ছে দেখতেছি। দেখেন দেখেন এখানে আমি যে গুগলে গেছি না, গুগলের যখন আমি অল মেনুতে ক্লিক করতেছি তখন কি হচ্ছে, এখানেই আপনি শর্টকাটে বোঝান। এই যে নিউজ ওয়ালে যখন ক্লিক করতেছি তখন ওয়ালের নিচে একটা আন্ডারলাইন চলে আসতেছে এবং লেখার কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা হচ্ছে এটার ভিজিটেড অবস্থা। ঠিক তেমনি ভাবে আমাদের এটা হচ্ছে একটাই পেজ, ওখানে এখানে একটাই পেজ আছে, এর জন্য এটা কি করছে, ভিজিটেড অবস্থাটা ধারণ করেছে। তো আমরা এখানে চারটা জিনিস শিখলাম। একটা হচ্ছে লিংকের নরমাল অবস্থা, তারপর হচ্ছে লিংকের অ্যাক্টিভ অবস্থা, লিংকের হোভার অবস্থা। আমি যদি এটাকে রিলোড করি তাহলে দেখেন এটা হচ্ছে লিংকের নরমাল অবস্থা। এটার উপরে যদি আমি মাউসটা নিয়ে যাই এটা হচ্ছে হোভার অবস্থা। যদি এটাকে নিয়ে যাওয়ার পরে আমি চেপে ধরি, যতক্ষণ আমি চেপে ধরবো সেই অবস্থাকে বলে অ্যাক্টিভ অবস্থা। আচ্ছা, এই জিনিসটা সবার প্র্যাকটিস হয়ে গেছে? হ্যাঁ, প্র্যাকটিস নো হয়ে স্যার। আচ্ছা ঠিক আছে, তো আমি পরের সেকশনটা দেখতেছি। এরপরে যেটা আছে সেটা হচ্ছে স্টাইলিং লিস্ট। অর্থাৎ আমি লিস্ট ট্যাগ ব্যবহার করে মেনু তৈরি করতে পারি, এরকম কিছু। অর্থাৎ লিস্টের মাধ্যমে কি কি স্টাইল করা যায় দেখেন। তো আমি এখানে এটার জন্য আমি আলাদা একটা HTML ফাইল নেব। আমি নিচ্ছি যে লিস্ট ডট HTML। লিস্ট ডট HTML নামে আমি একটা ফাইল নিলাম। এটাকে আমি ব্র্যাকেট ওপেন করতেছি। তো শর্টকাটে আমি লিখে নিলাম HTML:5, তারপর ট্যাব দিলাম। একইভাবে লিঙ্কটা আমি গ্রে কালারের ওইটা কিভাবে করলো? হ্যালো, আপনার কোশ্চেনটা আমি শুনছি। এটা করার কারণ কি, ধরেন আমি একটা কোড লিখছি কিন্তু এই কোডটার আউটপুট আমি আমার রেজাল্টে দেখতে চাই না, কিন্তু কোডটাও আমি কেটে দিতে চাই না। এই অবস্থায় আমরা কি করি, এটাকে কমেন্ট আউট করে রাখি। তো এই কমেন্ট আউট করার পদ্ধতিটা হচ্ছে এরকম। প্রথমে একটা স্ল্যাশ দেব, তারপর স্টার দেব, তারপর আবার একটা স্টার দেব, স্ল্যাশ দেব। এর মাঝখানে আমরা যা কিছু রাখবো এটা এখানে আমরা দেখতে পারবো, কিন্তু অর্থাৎ যে ডেভেলপার বা যে কোডার সে দেখতে পারবে, কিন্তু এটার কোনো আউটপুট আপনার রেজাল্টে শো হবে না। আচ্ছা আসেন, এরপরে আমি যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে আমি একটা লিস্ট দিব। লিস্ট আমরা যেভাবে শিখছিলাম, প্রথমে আমরা ইউএল নিতাম, ইউএল নিয়েছি। দেখেন প্রথমে ইউএল নিয়েছি, ইউএল এর ভিতরে কি থাকে, এলআই থাকে। এর জন্য আমি এটা গ্রেটার দেন সাইন দিলাম, অর্থাৎ ভিতরে বোঝানোর জন্য কি দেবো, গ্রেটার দেন দিব, গ্রেটার সাইন দেবো। তারপর এলআই নিলাম। এখন আমি ইউএল এর ভিতরে হ্যাঁ আবার গ্রেটার দেন কিছু তারপরে বলছেন? এ, সেটা বলছে। হ্যাঁ আচ্ছা, দেখেন এরপরে আমি কি করলাম, অর্থাৎ আমি কয়টা এলআই নিতে চাচ্ছি। ঠিক আছে, আমি একটা ক্রস চিহ্ন দিয়ে আমি বললাম যে 5টা এলআই নিতে চাচ্ছি, আমি 5 দিয়ে দেবো, ক্রস দিয়ে 5 দিয়ে দেবো। এখন এই এলআই এর ভিতরে আমি কি লিখতে চাচ্ছি, এটার জন্য আবার একটা গ্রেটার দেন দিয়ে আমি এ দেব। ঠিক আছে, দেওয়ার পর আমি যদি এখন ট্যাবে চাপ দিই
আমার ইউএল এর ভিতরে 5টা এলআই হবে এবং প্রত্যেক এলআইতে আমার এ ট্যাগটা ক্রিয়েট হয়ে যাবে। ঠিক আবার আছে? একটু দেখেন তো। আবার দেখাবো? দেখেন, প্রথমে আমি ইউএল ট্যাগটা নিলাম। ইউএল ট্যাগটা নেওয়ার পর আমি গ্রেটার দেন সাইন দিলাম। গ্রেটার দেন সাইন দেওয়ার পর অর্থাৎ ইউএল এর ভিতরে এলআই হয়, তো আমরা জানি। অর্থাৎ কয়টা এলআই নিব, আমি এলআই নেওয়ার পর আমি কয়টা এলআই নিব সেটা ইনটু দিয়ে আমি বলে দেব যে আমি 5টা নিব। দেওয়ার পর আবার আমি এটার ভিতরে আরো কিছু নিতে চাই কিনা এর জন্য গ্রেটার দেন দিয়ে আমি আবার এ দিয়ে দিলাম। অর্থাৎ প্রত্যেক এলআইতে যেন একটা করে এ হয়, এর জন্য কি আমি গ্রেটার দেন দিয়ে এ দিয়ে দিলাম। এখন যদি আমি ট্যাপে চাপ দিই তাহলে দেখবেন ইউএল এর ভিতরে 5টা এলআই হয়ে গেছে এবং প্রত্যেক এলআই এর ভিতরে এক একটা এ ট্যাগ হয়। জি স্যার। আচ্ছা, এখন আসেন, আমি কি এখানে আমাকে হ্যাশ দিতে হবে। এখন একটা একটা করে যদি হ্যাশ দিই এটাও কিন্তু আমাদের জন্য বিরক্তিকর। তো এটা একসাথে দেওয়া যায়, যেরকম আমি এখানে আমার কার্সরটা রাখলাম এবং কন্ট্রোলটা চেপে ধরে নিচে আবার ক্লিক করলাম, আবার কন্ট্রোল কিন্তু চেপেই ধরা আছে আমার, নিচেটা আবার ক্লিক করলাম। এইভাবে সবকটা আমি সিলেক্ট করে তারপর আমি হ্যাশ দিয়ে দিলাম, শেষ। একইভাবে আমি এটার ভিতরে কিছু লিখতে চাচ্ছি, একই লেখা, আমি এখানে ক্লিক করলাম, আবার কন্ট্রোল চেপে ধরে বাকি সবগুলো আমি ক্লিক করে নিলাম। এখন যদি আমি এর ভিতরে লিখি হোম, তাহলে আমার একসাথে হোম লেখা হয়ে গেছে। তো আমি এর ভিতরে আর কিছু চেঞ্জ করে দেখাচ্ছি না। হোম, অ্যাবাউট, কন্ট্যাক্ট, এগুলো আপনারা যেভাবে মেল তৈরি করেন সেরকম আপনার নাম দিয়ে নেবেন। আচ্ছা, এখন ধরেন এগুলো কি আমাদেরকে সিএসএস এ ধরতে হবে। এখানে একটা প্যারেন্টাল সিএসএস এর আমাদের এক্সাম্পল হবে। দেখেন এইখানে সবার উপরে কি আছে, ইউএল, ইউএল এর পরে আছে এলআই, তারপর আছে এ। এ যদি প্যারেন্ট হয়, সরি, এ যদি গ্র্যান্ডফাদার হয়, এ হচ্ছে তার ছেলে আর এ হচ্ছে এই এলআই এর ছেলে। ঠিক আছে, এইভাবে আর কি একটা হিসাব হয় যে এটা হচ্ছে গ্র্যান্ড প্যারেন্ট, এটা হচ্ছে প্যারেন্ট, এটা হচ্ছে চাইল্ড। ঠিক আছে, এইভাবে এই ইউএল এর ভিতরে এলআই, আবার এলআই এর ভিতরে এ। তো এগুলোকে আমরা কিভাবে ধরবো, প্রথমে আমি শুধু ইউএলটাকে ধরার জন্য ইউএল ট্যাগ দিলাম, এরপর কন্ট্রোল ডি দিয়ে দেখেন ইউএল এর ভিতরে এলআই আছে, এলআই কে ধরার জন্য স্পেস দিয়ে আমি এলআই লিখবো, তারপর এলআই এর ভিতরে এ আছে, কন্ট্রোল ডি দিয়ে স্পেস দিয়ে আমি এটাকে লিখবো। ঠিক আছে, এখন এখানে কিন্তু আছে 5টা, আমার 5টার জন্য কিন্তু একবার ধরলেই হয়ে যাচ্ছে। ঠিক আছে, 5টা এলআই আছে কিন্তু আমি কিন্তু একবারই ধরেছি, এটাকে কমন নেওয়া বলে। ঠিক আছে, অঙ্কে আমরা কমন নিই, ঠিক সেইভাবেই অর্থাৎ এলআই কে আমি নিয়েছি। আচ্ছা, এখন যদি আমি এটাকে রিলোড, আচ্ছা এখন আমি এটার জন্য একটা সিএসএস কোড লিখবো, যেভাবে আমি যদি ইউএল এর একটা হাইট দিয়ে দিই, আমি একটা হাইট দিয়ে দিলাম, হাইটে আমি লিখে দিলাম যে 50 পিক্সেল। তারপর এটার জন্য আমি একটা ওয়েট দিয়ে দিচ্ছি, যেরকম ওয়েট আমি দিয়ে দিলাম যে 960 পিক্সেল। এরপরে আমি এটার একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিতে পারি, যেরকম ব্যাকগ্রাউন্ডটা আমি দিয়ে দিতে পারি মেবি পিঙ্ক দিয়ে দিলাম। দেখেন এরকম এর চেয়ে অনেক সুন্দরভাবে বানাইতে পারবো লিস্ট, অর্থাৎ কি বলে আমাদের মেনু, কিন্তু আমি আজকে শর্টকাটে দেখাচ্ছি। আচ্ছা, এখন যদি আমি এই যে list.html টাকে ওপেন করি তাহলে ঠিক আমাদের এইরকম একটা জিনিস তৈরি হয়েছে। এখন যেটা আমাদেরকে করতে হবে, দেখেন এই যে পাশে আমাদের ডট ডট আছে, এই ডট ডট গুলোকে উঠিয়ে দেওয়ার জন্য আমাদের এলআই ট্যাগের ভিতরে যেতে হবে। এখানে আমরা লিখবো লিস্ট স্টাইল নান। আমি যদি সেভ দিই, এরপর যদি এটাকে রিলোড দিই, তাহলে দেখবেন এটা কি লিস্ট স্টাইল নান হয়ে গেছে। একইভাবে যদি আমি এই যে লেখাগুলো হোম গুলো নিচে আসছে, আমি যদি এটাকে ডানে বামে অর্থাৎ ডানে দেখতে চাই, অর্থাৎ এক লাইনে দেখতে চাই, সেজন্য আমরা ফলোট লেফট দিতে পারি, ডিসপ্লে অ্যালাইন দিতে পারি। আমি ফলোট লেফট দিয়ে দিলাম, ডিসপ্লে ইনলাইন করতে পারি। এরপর আমি এটাকে রিলোড দিলে দেখেন এটা পাশে চলে আসছে। এখন চাচ্ছি কি, আচ্ছা এটাকে সিএসএস করা আছে তো ওর জন্য এখানে কিন্তু হোভারটা নিয়ে নিচ্ছে, বুঝছেন, এই যে সবকিছু নিয়েছে, একটু ভালোই হলো আরো। এখন উপর থেকে আমি একটু নিচে নামিয়ে দিতে পারি। আচ্ছা, এই ছিল, অর্থাৎ লিস্ট দিয়ে আমরা আরো অনেক সুন্দর সুন্দর কাজ করতে পারি। তারপরে মার্জিন লেফট আমরা দিয়ে এটা ফাঁকা করে নিতে পারি। আমি দিয়ে দিলাম যে এখানে 10 পিক্সেল। তারপর উপর থেকে একটু নামাই নিতে পারি, এটাকে সেট দিলে
এরকম একটা স্পেস স্পেস নিয়ে নেবে। আচ্ছা, আজকে মার্জিন প্যাডিং এর কাজ আছে, তখন আপনারা এটা বিস্তারিত বুঝতে পারবেন। তবে উপর থেকে যদি নামাইতে চাই, তো এখানে মার্জিন লেফট দিছি, তো উপর থেকে নামানোর জন্য আমরা দিব মার্জিন টপ, এখানে দিলাম আমাদের 15 পিক্সেল। আচ্ছা, এখন যদি এটাকে আমি রিলোড দিই, তাহলে এরকম একটা ছোটখাটো মেনু আমাদের কি হলো, তৈরি হয়ে গেল। দেখেন, এই জিনিসটা সবাই করে ফেলেন। তাহলে কিছু কাজ আছে, লিস্ট স্টাইল ইমেজ আছে, লিস্ট স্টাইল পজিশন আছে। আচ্ছা, ইমেজটা আমি দেখাই দিই। এক্ষেত্রে যেটা করতে হবে সেটা হচ্ছে, আমি এটার নিচে আরেকটা লিস্ট নিয়ে নিই। আচ্ছা, তাহলে তো আমার, আচ্ছা আমি একটা কাজ করি, এটার নিচে একটা ডিভ নিয়ে আমি লিস্ট নিচ্ছি, ডট। দেখেন এই জিনিস, এই শর্টকাটটাও শিখে নেন। আপনি এরকম কিছু করতে চাচ্ছেন যে আপনি একটা ক্লাস সহ একটা ডিভ তৈরি করতে চাচ্ছেন, তাহলে কি করবেন, একটা ডট দিবেন, তারপর ক্লাসের নামটা লিখবেন, লিখে ট্যাবে চাপ দেবেন, ঠিক আছে? তো আমার ক্লাস সহ একটা ডিভ তৈরি হয়ে যাবে। এখন এন্টার দিলাম, তারপর আমি এর ভিতরে ইউএল নিচ্ছি, তারপরে আমি কি করব, তারপর এলআই নিচ্ছি, আমি ইনটু দিয়ে দিলাম যে এইচ, আমি এর ভিতরে এ নিচ্ছি না। তো এটার ভিতরে আমি যে কোনো একটা জিনিস লিখে দিচ্ছি, যেরকম তাহলে এদিক দিয়ে বুঝিনি, আবার একটু রিপিট করবেন। কোনটা এই যে কোনটা রিপিট? ডিভিশন ক্লাসটা লিস্টে কিভাবে আনলাম, ওই যে ডট দেওয়ার পরে? দেখেন, এগুলো সব আমরা একসাথে নিতে পারি। দেখেন, প্রথমে আমি ডট নিচ্ছি, ডট নিয়ে ক্লাসের নাম লিখছি। তো এইটার ভিতরে আমি যেটা নিতে চাচ্ছি সেটা নিতে চাচ্ছি ইউএল, আমি ইউএল নিয়ে নিই। তারপর গ্রেটার দেন সাইন দিয়ে এটার ভিতরে আমি এলআই নিতে চাচ্ছি, আমি এলআই নিয়ে নিচ্ছি। তারপর ক্রস দিয়ে আমি এটার ভিতরে 8টা এলআই নিতে চাচ্ছি, 8 দিয়ে দিচ্ছি। দেখেন, এইটু আমি ক্লাস নেওয়ার জন্য নিয়েছি, এটা ইউএল এর জন্য নিয়েছি, এটা ইউএল এর ভিতরে এলআই তৈরি করার জন্য নিয়েছি। অবশ্যই কার্সরটা এখানে রাখতে হবে, যদি এই পাশে রাখেন তাহলে কিন্তু হবে। কার্সরটা সামনে রেখে ট্যাবে চাপ দেবেন, ঠিক আছে? এই যে আমাদের ক্লাস তৈরি হয়ে গেছে লিস্ট নাম দিয়ে, তারপরে ইউএল তৈরি হয়ে গেছে। এখন এটার ভিতরে আমি যে কোনো একটা লেখা লিখে দিলাম, যেরকম আমি লিখে দিলাম যে প্রোডাক্ট নেম, ঠিক আছে? এরকম একটা কিছু লিখে দিলাম, ঠিক আছে? দিলাম। আচ্ছা, এটাকে আমি এইভাবে ধরি, তাহলে এই সমস্যাটা চলে যেতে পারে। দেখি এটা হয় কিনা। কন্ট্রোল ডি, তারপর হচ্ছে ইউএল, কন্ট্রোল ডি, তারপর এলআই। আচ্ছা, এলআই পর্যন্তই আছে। না, সিএসএসটা কাটতেছে না। তো এটার জন্য আমি যেটা করতে পারি, এটাকে আমি কমেন্ট আউট করে দিলাম, ঠিক আছে? এলআই সিএসএসটাকে কমেন্ট আউট করলাম, পাশাপাশি এটারটাকেও করে দিলাম, ঠিক আছে? সেভ করে রাখলাম। এখন যদি রিলোড দিই, এটাও আসতেছে। আচ্ছা থাক, আমি আসলে উপরের গুলো কমেন্ট আউট করে দিয়েছি, এইগুলো যেন এই সিএসএস গুলো না পায়, অর্থাৎ এলআই এর উপরের এলআই এবং ইউএল এর সিএসএস গুলো যেন না পায়, এই জন্য আমি কমেন্ট আউট করে দিয়েছি, ঠিক আছে? আমি এটাকে সেভ দিলাম। এখন দেখেন, এখানে যে ডট ডট আছে না, এই ডট ডট, এটা হচ্ছে লিস্ট স্টাইল, এটার নাম হচ্ছে কি লিস্ট স্টাইল। তো এই লিস্ট স্টাইলে আমরা অনেক ধরনের লিস্ট স্টাইল ইউজ করতে পারি, এটা অবশ্যই আমরা এলআই তে ইউজ করবো। আমি দিলাম যে লিস্ট স্টাইল, শুনতেছেন আমাকে? এখানে অনেকগুলো নিচেই দেখেন সাজেস্ট করতে। স্যার, জি জি বলুন, কে বলতেছেন বলুন? কেউ কি? হ্যাঁ বলুন, স্যার কি একটা কথা ছিল বলতেছেন স্যার, বলুন। ওই জি নেটওয়ার্ক বলুন। প্রবলেমের কারণে আমার এই মিটিংটা লিভ হয়ে গেছিল। আমাকে আর বলছি নেটওয়ার্ক প্রবলেমের কারণে। শিহাব, হ্যাঁ শিহাব ভাই, আচ্ছা আপনাকে আবার অ্যালো রেকর্ড করে দেবো নাকি?
বলছি নেটওয়ার্ক সমস্যার কারণে আমি আপনাকে চ্যাট বক্সে লিখে দিচ্ছি, একটু দেখে নেন। জি স্যার, জি স্যার। হ্যাঁ, ঠিক আছে। দেখেন এরকম অনেক ধরনের, এখানে দেখেন আমি যদি সার্কেল দিয়ে দিই, সিরাজ ভাই আপনাকে আমি কি করতে পারি, কি হেল্প করতে পারি? তাহলে এখানে সার্কেল সার্কেল আসবে। এরপরে আসেন এখানে আমি স্কোয়ার যদি দিয়ে দিই, তাহলে স্কোয়ার চলে আসবে। ঠিক আছে, এভাবে আরো অনেক ধরনের লিস্ট স্টাইল আছে, কিন্তু আমি যদি এখানে কোনো ইমেজ দিতে চাই, তাহলে আমি সেটা কিভাবে দিব? দেখেন এটা করার জন্য আমি কি করলাম, আমি গুগলে গেলাম, আমি গুগল থেকে আপনার এটা গুগলে যাচ্ছি, সাইট সবাই দেখে নিন। লিস্ট স্টাইল ইমেজের সাইজ হয় কত? তো এখানে তো লেখা নেই সব কথা। আচ্ছা আমি একটা ছোট বানিয়ে দেবো মানে। আচ্ছা দেখেন এখানে আমার লিস্ট স্টাইলের এই একটা ইমেজ আছে, এখানে আর কতগুলো ইমেজ আছে, আমি যে কোনো একটা ইমেজ দিয়ে দেবো। তো আমি উপরের এইটাকেই নিয়ে নিলাম, আচ্ছা সাইজ কেটে দিই, তাহলে ভালো ভালো পাবো। আচ্ছা দেখেন এই যেটা ঠিক আছে, আমি চাচ্ছি কি ওখানে ওরকম স্কোয়ার আইকন না এসে আমাদের এরকম টিক চিহ্ন আসে। তো আমি এটাকে সেভ করে নিচ্ছি, সেভ আস। আমি এখানে আপনাদের পটুয়াখালী ব্যাচ ক্লাস 4 এর ভিতরে আমি এখানে একটা ইমেজ ফোল্ডার তৈরি করে নিলাম, ইমেজ। এটার ভিতরে আমি লিখে দিলাম যে লিস্ট list.png। ঠিক আছে, তো আমার এটা ডাউনলোড হয়ে গেছে। এখন যেটা হবে, এই ইমেজটা কিন্তু স্বাভাবিকভাবে একটু বড়, অনেক বড় দেখছেন। তো এটাকে আমি রিসাইজ করে অনেক ছোট করে নেব। এডিট থেকে আমি রিসাইজ করলাম, পিক্সেল করে এটাকে আমি দিয়ে দিলাম 50। এখন অনেক ছোট হয়ে গেছে, তবে এর চেয়েও ছোট হয়। আচ্ছা রেকর্ডিং পারমিশন, আমি অবশ্য আপনাকে এটা বলছিলাম যে আমি রেকর্ড পারমিশনটাকে দিব নাকি। আচ্ছা শিহাব ভাই দিয়ে দিয়েছে, শিহাব ভাই আপনাকে রেকর্ড পারমিশনটা দিয়ে দিয়েছে। এরপরে আসেন আমি এটাকে এখন যদি সেভ দিই, অনেক বড় মেসেজ লিখছেন, এতক্ষণ পড়া যায়? দেখেন এটাকে আমি সেভ দিলাম। এখন আমি চাচ্ছি কি আমার লিস্ট স্টাইলে এই ইমেজটাকে আমি সেট করতে চাচ্ছি। তো আমাকে যে প্রপার্টিটা লিখতে হবে, লিস্ট স্টাইল ইমেজ, দেখেন আমি কত শর্টকাটে লিখছি, LSI লিখে তারপর এন্টার দেব। এখন লিখতে হবে ইউআরএল এর ভিতরে দুইটা ডট দিয়ে হাইফেন দিয়ে আমি ইমেজ ফোল্ডারে গেলাম, এই যে list.png টাকে আমি সিলেক্ট করে সেমিকোলন দিয়ে সেভ করলাম। এখন সেভ দিলে এটাকে যদি রিলোড দিই, দেখেন এই যে পাশে কি আমাদের এটা চলে আসছে। তো এটা অনেক বড় হয়ে গেছে বলছিলাম, আমি আরো একটু ছোট করে নিই। আমি ধরেন এটা কত 20 কিন্তু এখন যদি এটাকে রিলোড দিই, সরি এখনো সেভ হয়নি মনে হয়।
ঠিক আছে, এখন কিন্তু সুন্দর লাগতেছে। ঠিক আছে, এরকম যদি আমরা লিস্ট স্টাইলে কোনো ধরনের ইমেজ দিতে চাই, তখন আমরা এইভাবে আমরা লিস্ট স্টাইল ইমেজ প্রপার্টি দিয়ে আমরা এই জিনিসটা করতে পারি। একইভাবে আসেন এরপরে যেটা আছে আমাদের স্লাইডে, লিস্ট স্টাইল পজিশন। ঠিক আছে, লিস্ট স্টাইল পজিশনটা আমি দেখে এই স্লাইডটা স্কিপ করবো। ইমেজের ওইটা একটু দেখান, মানে কোডটা জি, লিখতে পারি। কোনটা? লিস্ট ইমেজের স্যার ওটা কি একসাথে করবো নাকি আপনি সময় দিবেন? আচ্ছা, আপনি একটু করতে চাচ্ছেন? হ্যাঁ, লিস্ট ইমেজের এটা। আচ্ছা ঠিক আছে, তো করেন। আমি আচ্ছা এই উপরের এটাকে আমি একটু করে রাখতেছি, কমেন্ট আউট করে রাখতেছি। আচ্ছা এটাকে আমি দেখেন HTML এর কমেন্ট আবার আলাদা। HTML এর কমেন্ট সিস্টেম হচ্ছে তো উপরের HTML কোডটা আমি দেখতে চাচ্ছি না, শুধু এইটার কাজ আমি দেখাতে চাইছি। ঠিক আছে, আপনারা এটা করে ফেলেন 5 মিনিটের মধ্যে। এই হচ্ছে আপনাদের CSS কোড, আর এই হচ্ছে আপনাদের HTML কোড। আর সিএসএস কোডের এটার শর্টকাট কিছু আছে? শর্টকাটটা আমি মিস করে ফেলছি লিস্টের। আচ্ছা এখানে দেখেন, এখানে লিস্ট, এই যে এই একটা ওয়ার্ড, এই একটা ওয়ার্ড, এই একটা ওয়ার্ড, তিনটা ওয়ার্ড না? তো আমি কি করেছি, এখানে LSI নিয়েছি। ঠিক আছে, নেওয়ার পর এখানে দেখেন একটু সাজেস্ট করতেছে, তখন আমি এন্টার দিলে এটা চলে আসছে। বুঝছেন আমার কথাটা? দেখেন এখানে আমরা যখন কোন স্ট্রাকচার তৈরি করব না, আমরা ওর ভিতরে CSS কোড করি বা না করি, আমরা সবকিছু ধরে নেব। এটাই হচ্ছে গুড প্র্যাকটিস। বুঝছেন? পরবর্তীতে আমাদের এগুলো লাগবে। কোড করি বা না করি, আমরা সব ক্লাস, সব ট্যাগ এগুলো ধরে রেখে দেব। ঠিক আছে, তো আমি এখানে এই যে এই প্রপার্টিটাকে আমি একটু, আচ্ছা এর আগে আমি এখানে এই ইউএল এর ভিতরে অল্প কিছুর জন্য ধরেন অল্প কয়টা রাখি এখান থেকে। থামেন, আমি এটা কেটেই, আচ্ছা কন্ট্রোল জেড দিলাম, এটাকেও কমেন্ট আউট করে রাখি। স্যার আমার কথা কি শোনা যাচ্ছে? জি আমি আপনাকে শুনতে পাচ্ছি, বলুন, কিছু বলতে চাচ্ছেন? স্যার আমার একটু সমস্যা হয়েছে স্যার, শেয়ার স্ক্রিন করা যাবে? আচ্ছা আমি এটা দেখাই আপনারটা শেয়ার নেব। হ্যাঁ, 2 মিনিট লাগবে দেখাইতে, 1-2 মিনিট। ঠিক আছে, আচ্ছা দেখেন আচ্ছা। আমি, আচ্ছা দেখেন আমি কি করতেছি, এইখানে আবার একটা ইউএল নিচ্ছি। সরি, ইউএল নিচ্ছি, ইউএল এর ভিতরে এলআই নিচ্ছি, এলআই নিচ্ছি আপনার ধরেন 4টা, তারপরে এটার ভিতরে নিচ্ছি পি, আর পি এর ভিতরে নিচ্ছি লরিম। ঠিক আছে, এরকম একটা কাজ আমি ধরেন করেছি। এই যে ইউএল নিচ্ছি, ইউএল এর ভিতরে এলআই নিচ্ছি, প্রত্যেক পি এ নিচ্ছি, আর এই প্যারাগ্রাফটা নেওয়ার জন্য লরিম নিচ্ছি। বুঝতে পারছেন এটা? এবার সেভ দিলাম আমি। তো এইখানে আমি কি করলাম, যেটা এইটাকেও আমি কমেন্ট আউট করে রাখতেছি। এটাকে কমেন্ট আউট করে রাখলাম, সেভ করে রাখলাম। এখন এটার আউটপুটটা যদি আমি প্রথমে দেখাই, সেটা হচ্ছে এইরকম আসবে। ঠিক আছে, এখন এই যে আমাদের এই লিস্ট স্টাইলটা আসছে, ধরেন এখানে যদি আমি ইমেজই দিই, ইমেজটাই যদি লিস্ট স্টাইল দিই, ইমেজটাকেই আমি লিস্ট স্টাইল হিসেবে দিলাম। ও স্যার আচ্ছা, ওই ইমেজটাতে ক্লাস ধরানো আছে মেবি। বুঝছেন? হ্যাঁ এইভাবে আসতেছে। ঠিক আছে, এখন এইটা পজিশন বলতে কি, এটা ইনসাইড আর একটা হচ্ছে আউটসাইড। তো আমি যদি এখানে দিই লিস্ট স্টাইল পজিশন, একটা হচ্ছে ইনসাইড আর একটা হচ্ছে আউটসাইড। এটা হচ্ছে ইনসাইড, এটার কাজ কি, অর্থাৎ আমাদের এটা ইনসাইড চলে আসবে, ভিতরে চলে আসবে। এক্ষেত্রে ইমেজ ছাড়া অন্য কিছু হইলে দেখতে ভালো দেখাবে।
দেখেন এরকম কাজটা হচ্ছে। আরেকটা হচ্ছে আউটসাইড, অর্থাৎ বাহিরে থাকবে, যেটা একটু আগে দেখলেন আপনারা, এই যে বাহিরে থাকতেছে, এটা হচ্ছে আউটসাইড। এটাই হচ্ছে ছিল পজিশনের কাজ। আচ্ছা, এটা খুবই সিম্পল, এটা আপনারা একা একা করে ফেলেন। আমি কি করছি, একটা ইউএল নিছি, ইউএল এর ভিতরে আমি এলআই নিছি, এলআই এর ভিতরে প্যারাগ্রাফ নিছি। এই প্যারাগ্রাফের লিস্ট তৈরি করার ক্ষেত্রে আমাদের অনেক সময় এরকম হয় যে আমরা এই স্টাইলটাকে ভিতরে রাখতে চাই, অর্থাৎ যেখান থেকে প্যারাগ্রাফ শুরু হয়েছে ঠিক ওই জায়গা থেকেই যেন লিস্টের স্টাইলটা থাকে। আরেকটা সময় হয় আমরা এটাকে বাহিরে রাখতে চাই। এই দুই অবস্থা তৈরি করার জন্যই আমরা লিস্ট স্টাইল পজিশন এই প্রপার্টিটাকে ইউজ করে থাকি। লিস্ট স্টাইল পজিশন এই প্রপার্টিটাকে ইউজ করে থাকি। এরপরে আসেন আমরা পরের অংশে যাই। এর পরের অংশে যেটা ছিল সেটা হচ্ছে টেবিলস। এর পূর্বে আমরা যেটা করেছিলাম, টেবিলস যখন শিখেছিলাম, টেবিলস এর ভিতরে আমরা একাধিক অ্যাট্রিবিউট ব্যবহার করে তারপর টেবিল ডিজাইনটা আমরা করেছিলাম। এখন আমরা যেটা করব, অর্থাৎ আমরা এইটাকে সিএসএস দিয়ে আমরা এটাকে ডিজাইন করব। এটা করার জন্য আমি আমাদের HTML ফাইলে গেলাম, আমি এগুলো কেটে দিচ্ছি। তো আমি একটা নতুন ফাইল নিব এখানে। এখানে আমি একটা নতুন ফাইল নিলাম যে table.html নামে, টেবিল তারপর সি দিয়ে দিলাম, ধরেন সিএসএস এরকম বোঝানোর জন্য HTML। তো এটাকে আমি ব্র্যাকেটস ওপেন করতেছি। তো আপনার শর্টকাট গুলো মনে রাখেন, আমি কিন্তু শর্টকাটে লিখতেছি সবকিছু। HTML:5 তারপর ট্যাবে প্রেস করবেন। এরপরে আমি টেবিল নেব। প্রথমে আমি টেবিল ট্যাগটাকে লিখলাম, তারপর গ্রেটার দ্যান সাইন দিলাম, টিআর লিখলাম। আচ্ছা, আমি টিআর নিতে চাই কয়টা, আমি দিতে চাই যে 5টা। টিআর এর ভিতরে টিডি নিলাম, টিডি আমি কয়টা নিতে চাই 4টা। ইনটু দিয়ে 4 লিখতে হবে, ট্যাব দিলাম। তো আমার টেবিলটা তৈরি হয়ে গেছে। এখন এটার ভিতরে আমি যে কোনো একটা এই জিনিসটা তো কিভাবে করতেছি আপনারা বুঝছেন সবাই, না? জি স্যার। আচ্ছা, এখন এর ভিতরে আমি যে কোনো একটা কিছু লিখে দিচ্ছি, যেরকম লিখে দিতে পারি যে সেল। ঠিক আছে, এরকম একটা কিছু লিখে দিই। তো এরকম আমাদের হয়ে গেল। আচ্ছা, তো আমি এটার জন্য একটা হেডিং রেখে দিই। তো আমি একটা টিআর নিলাম, টিআর এর ভিতরে টিএস নিব। কি কথা বুঝছেন না? তারপর ফোন কমান্ডটা নিব। আরেকবার একটু দেখাবেন, ওই যে টেবিলের যে কমান্ডটা নিছিলেন। দেখেন, প্রথমে আমি টেবিলটা একটা নিয়েছি। এখানে আপনাকে স্ট্রাকচার মনে রাখতে হবে যে টেবিলের মধ্যে কি কি থাকে, যে টেবিলের মধ্যে কি থাকে। তারপরে থাকে টিআর, টিআর নিব। তারপর ক্রস দিয়ে আমি কয়টা টিআর নিতে চাই, আমি ধরেন 6টা নিতে চাই, 6 নিলাম। তারপর আবার গ্রেটার দ্যান দিয়ে আবার টিডি নিব। আমি কয়টা টিডি নিতে চাই প্রত্যেক টিআরে, আমি ক্রস দিয়ে সেটা দিয়ে দেবো, আমি দিলাম 4। ঠিক আছে, এভাবে আসবে। বুঝতে পারছেন ব্যাপারটা? আচ্ছা, তো আচ্ছা, ঠিক আছে, এই পর্যন্তই রাখি। আমি এটাকে নিলাম। আমি দিলাম ধরুন সেল নং। ঠিক আছে, এখন এটার ভিতরে আমি একটা আরেকটা টিআর নিচ্ছি, এর ভিতরে টিএস নিচ্ছি, ক্রস দিয়ে আমি এর মধ্যে 4 দিয়ে দিলাম।
তো এটাকে আমি দিয়ে দিলাম যে সেল, ঠিক আছে, এটাকে হেডিং হিসাবে রাখলাম, ঠিক আছে। তো আচ্ছা, এখন আমি এটাকে HTML দিয়ে কিছুই করব না, আমি HTML দিয়ে শুধু স্ট্রাকচার নিব, বাকি সমস্ত কাজ আমি টেবিলে করব। তো আমি CSS ফাইলটাকে ওপেন করি। তো এখানে একটা জিনিস করে রাখতে পারি, একটা হচ্ছে, এটা ছিল আমাদের লিংক CSS, এরপরে আমরা যেটা শিখতেছি এখন, তারপরে এখানে ছিল, এখানে শুরু হয়েছে লিস্ট CSS, তারপরে এখানে শুরু হয়েছে, এটাকে আমি লিস্ট লিখে দিচ্ছি, আর এটা আমরা শুরু করতেছি টেবিল। দেখেন আপনি যেভাবে লেখেন, আমি শর্টকাটে লিস্ট CSS লিখে দিলাম, টেবিল CSS। এরপর আমি যেভাবে CSS করতে পারি, প্রথমে আমি সবগুলো ধরবো, প্রথমে টেবিল ট্যাগটাকে ধরলাম, এরপরে আমরা দিতে পারি টেবিলের পরে যেটা নিতে পারি tr নিতে পারি, তারপর নিতে পারি th নিতে পারি। আচ্ছা দেখেন, এর পরের গুলো আমরা এইভাবেই নিই। tr এর ভিতরে কি আছে, কন্ট্রোল ডি দিয়ে, th আছে কন্ট্রোল ডি দিয়ে, তো আরেকটা আছে কি td আছে। তো এইভাবে আমি ধরে নিলাম, ঠিক আছে। এখন সেভ দিলাম, এখন এই অবস্থা। এখন যদি আমি এই টেবিলের ভিতরে একটা বর্ডার দিই, টেবিলের ভিতরে আমি যদি একটা ব্যাকগ্রাউন্ড দিই, ব্যাকগ্রাউন্ড আমি ধরেন যে এখানে দিতে পারি যে গ্রিন, ঠিক আছে, সেভ দিলাম। এটা কি আমার এই সাইট, দেখেন উপরে আমাকে অবশ্যই লিংক করে দিতে হবে, লিংক একটা লিখবো, ট্যাবে চাপ দিব, CSS ফোল্ডারের নাম, CSS ফাইলের নাম, সেভ। তো এই আমাদের এটা চলে এসেছে। এখন টেবিলের জন্য আমি একটা বর্ডার দিতে চাচ্ছি। তো এখানে CSS এ বর্ডার দেওয়ার সিস্টেমটা হলো কি, তিনটা জিনিস নিয়ে হয়। একটা হয় বর্ডার ওয়েডথ, আমি দিলাম 2 পিক্সেল, তারপর থেকে বর্ডার স্টাইল, একটু পরে অবশ্যই এগুলোর ক্লাস আসতেছে। বর্ডার স্টাইল আমি দিলাম এখানে সলিড, তারপর থাকবে বর্ডার, আরেকটা থাকবে কি বর্ডার কালার, বর্ডার কালার আমি দিয়ে দিলাম যে যেরকম রেড দিয়ে দিলাম। তো এখন যদি এটাকে আমি সেভ করি, সেভ করে যদি এটার আউটপুট দেখি, ঠিক এই যে চতুর্দিকে একটা বর্ডার চলে আসছে। তো এটাকে আমি কালারটা হ্যাশ 333 দিলাম, এরকম একটা বর্ডার আসছে। এখন এই বর্ডারটা শুধু কি, শুধু টেবিলের চতুর্দিকে আসছে। এই বর্ডারটাকে যদি আমি প্রত্যেকটা সেলের চতুর্দিকে দিতে চাই, তাহলে আমাদের কি করতে হবে, এই যে টিএচ আছে না, টিডি আছে না, টিডিতে নিতে হবে। তো আমি এই যে, তো এইটাকে শর্টকাটে নেওয়ার যে পদ্ধতিটা, সেটা হচ্ছে কি এরকম, শুধু বর্ডার প্রপার্টিটা লিখবেন, এখানে লিখবেন 2 পিক্সেল, স্পেস দিয়ে প্রপার্টির স্টাইলটা লিখবেন সলিড, স্পেস দিয়ে আপনার অর্থাৎ কালারটা লিখবেন হ্যাশ 333, ঠিক আছে। এটা শর্টকাটে আমরা এভাবে লিখতে পারি, আমাদের তিনটে প্রপার্টি তাহলে ইউজ করতে হয়। আমি এটাকে সেভ দিলাম, এখন যদি রিলোড দিই তাহলে এইভাবে আমার আসতেছে, ঠিক আছে। কিন্তু টিএচ এ পায় না, একইভাবে আমাকে টিএচ এটা দিয়ে দিতে হবে, অথবা আমি এখানে কমা দিয়ে কিন্তু টিএচ দিয়ে দিতে পারি, ঠিক আছে। যেহেতু আমি আলাদা নিয়েছি, আমি এটাকে এটার ভিতরে রাখলাম, আমি সেভ দিলাম, সেভ দেওয়ার পর এখন রিলোড দিলাম, আমার টিএচ এর ভিতরে কি নিয়ে নিয়েছে। এখন যদি এটার আমি একটা ওয়েট দিতে চাই, আমি বর্ডারের এখানে ওয়েট দিয়ে দিলাম, ঠিক আছে। আমি একটা বর্ডারের ভিতরে ওয়েট দিয়ে দিলাম, ওয়েট আমি দিয়ে দিলাম যে 100%, ঠিক আছে। 100% যদি আমি দিয়ে দিই, তাহলে এটা কি টেবিলটা বড় হয়ে যাবে।
একইভাবে যদি আমি এটাকে হাইট আমি দিতে চাইলে দিতে পারি। আরেকটা যেটা হচ্ছে সেটা হচ্ছে কি, দেখেন এখানে বর্ডারটা ডবল ডবল আসছে, অর্থাৎ এই সেলের নিচের বর্ডার আর এই সেলের উপরের বর্ডার, এটা দুইটা একসাথে দেখাচ্ছে। আমি চাচ্ছি যে না, দুইটা মিলে একটা থাকবে। এটা করার জন্য আমরা যেটা করব, বর্ডার কলাপস দিয়ে দিতে হবে। আচ্ছা, এখন যদি আমি এটাকে সেভ করি, সেভ করে যদি রিলোড দিই, তাহলে আমার ডবল বর্ডারিংটা উঠে যাবে। লেখাটা যদি আমি মিডলে দেখতে চাই, আমি তাহলে কি করে দেব, টেক্সট অ্যালাইন সেন্টার করে দেব। দেখেন এভাবে আরো অনেক ভাবে আমরা টেবিলকে ডিজাইন করতে পারি। এন এ চাইল্ড, অর্থাৎ তারপর হচ্ছে 2n প্লাস, এরকম কিছু কিছু প্রপার্টি আছে, আমরা ওইভাবে করতে পারি। অর্থাৎ একটা বেজোর কালার চলে আসবে। হোভার নিতে পারি আমরা এটার জন্য, ধরো যেরকম আমি TRTD কে নিলাম, এগুলো দেখা যাবে। এগুলো আমরা যখন প্রজেক্ট তৈরি করব এই রিলেটেড, তখন আমরা সেখানে এই জিনিসগুলো শিখব। ব্যাকগ্রাউন্ড আমি দিয়ে দিচ্ছি যে কি হতে পারে, হোয়াইট দিয়ে দিলাম। স্যার দেখেন সলিড এখন এর প্রপার্টিটা কি ছিল? সলিডের প্রপার্টিটা বর্ডার স্টাইল। আচ্ছা আমি বর্ডারের ক্লাস যখন শেখাবো না, তখন আমি এটা দেখাবো আবার। ডোন্ট ওয়ারি। আচ্ছা দেখেন, এই দেখেন আমার কি এটা হোভার হচ্ছে। আরো অনেক সুন্দর সুন্দর ভাবে আমরা কি টেবিল ডিজাইন শিখবো। বুট স্টাফ দেখলে তো আরো অবাক হয়ে যাবেন। শুধু ক্লাস ধরাই দেবেন, অটোমেটিক হোভার কি লাগবে সবকিছু হয়ে যাবে। তো এগুলো আপনারা এই পর্যন্ত শিখে রাখেন যে কিভাবে আমরা টেবিলের মধ্যে এই সিএসএস গুলো করতে পারি। তো এরপরে আমাদের ক্লাস 4 এর স্লাইডে আমি যাচ্ছি। সবার প্রথম যেটা আছে আমাদের বর্ডার। আমি এখানে এই তিনটার ব্যাপারে আপনাদেরকে আলোকপাত করে দিয়েছি, বর্ডার কালার, বর্ডার উইডথ, বর্ডার স্টাইল, ঠিক আছে। এখন আমি বর্ডার থেকে শুরু করতেছি। আচ্ছা, তো এটার জন্য আমি একটা নতুন ফাইল নিয়ে নিলাম। ফাইলের নাম দিয়ে দিলাম যে আমি border.html. ঠিক আছে, তো এটাকে আমি ব্র্যাকেটস ওপেন করতেছি, ওপেন উইথ ব্র্যাকেটস। এটা আমার দরকার নেই। এখন এটা আমি স্ট্রাকচারটা লিখে ফেলতেছি, :5 ট্যাব, এখানে লিংক করে দিব সিএসএস ফোল্ডার। ওকে, ঠিক আছে। এখন এখানে আমি বর্ডার দেখার জন্য যেটা করতে পারি, আমি এটা বর্ডার প্রপার্টিস নিলাম, এটার ভিতরে আমি আরেকটা S2 নিলাম। আজকে একসাথে দেখিয়ে দেবো সব, বুঝছেন, একটা ট্যাগের মধ্যেই। আর কমেন্ট আউট করে রাখবো, একটা দেখিয়ে কমেন্ট আউট করে রাখবো। আচ্ছা, S2 আমি এর ভিতরে দেখেন এই শর্টকাটটাও দেখেন, লোরিম লিখলাম। লোরিম রেখে আমি লোরিমের কয়টা ওয়ার্ড নিতে চাচ্ছি, আমি দিয়ে দিলাম যে 8। এরপর ট্যাপে চাপ দিলাম, 8 ওয়ার্ডের একটা আমার লোরিম লেখা চলে আসছে। আচ্ছা, আমি এটাকে সেভ দিলাম। এখানে আমি একটা ক্লাস নিতে পারি, বর্ডার প্র্যাকটিস। ঠিক আছে, এইভাবে আমি একটা ক্লাস নিয়ে নিলাম। তো এটাকে আমি সিএসএস এ ধরতেছি। তো শেষ, এটা তো ক্লাস, অবশ্যই আমাকে যেটা দিতে হবে একটা ডট দিয়ে তারপর ধরতে হবে। আর এখানে আমি এটাকে ক্লোজ করে এখানে লিখে দিলাম বর্ডার সিএসএস। আচ্ছা দেখেন, প্রথমত যে বর্ডার লেখার নিয়মটা, সেটা হচ্ছে বর্ডার প্রপার্টিটা লিখবো, তারপর এটার ভিতরে 3টা ভ্যালু থাকবে, একটা হচ্ছে কালার, ওয়েডথ, আর একটা হচ্ছে স্টাইল। ঠিক আছে, এখন এই বর্ডার প্রথমে দিতে হয় ওয়েটটা, আমি দিলাম যে 5 পিক্সেল।
তারপরে দিতে পারি যে আমি একটা স্টাইল নিলাম যেরকম সলিড স্টাইল নিলাম। তারপরে বর্ডারে আমি কালারটা কি দিতে চাই সেটা নিয়ে নেব। যেরকম আমি দিতে পারি যে হ্যাঁ সাদা শেডি, এরকম একটা কালার আমি দিয়ে দিলাম। এখন যদি রিলোড করি, আচ্ছা এটা নয়, তো দেখেন এই যে আমার একটা বর্ডার তৈরি হয়ে গেছে। ঠিক আছে, এখন আমি অনেকগুলো স্টাইল দেখাবো যে মাঝখানে যে আমরা স্টাইলটা ব্যবহার করেছি, এই স্টাইলগুলো চেঞ্জ করে আমরা কি কি করতে পারি সেই জিনিসটা দেখাবো। দেখেন এটাকে আমি কন্ট্রোল ডি দিয়ে দিলাম। আচ্ছা, এটাকে আমি অনেকগুলো নিয়ে নিচ্ছি। আচ্ছা, আমি এটাকে দিলাম ডটেড, DOTTED, ডটেড। এখন যদি আমি এটাকে দেখি, তো আমার বর্ডারের স্টাইলটা ডট ডট আকারে চলে আসবে। আচ্ছা, একইভাবে আমি দিতে পারি ড্যাশ, DASHED, ড্যাশ। স্যার এখানে এগুলো তো কমেন্ট করা হয়েছে, তাহলে কিভাবে কাজ করতেছে? আমি যেটা কমেন্ট আউট করতেছি ওইটার কাজটা দেখতেছি, ও বুঝছেন? আচ্ছা, সরি। এই যে কমেন্ট আউট করে ওইটার কাজটা দেখাচ্ছি। সেভ, দেখেন এটা ড্যাশ ড্যাশ আসতেছে। আচ্ছা, 5 পিক্সেল একটু বেশি হয়ে গেছে, আমি এখানে একটু কমাই দিলাম, 1 পিক্সেল করে দিলাম। দেখেন এরকম ড্যাশ ড্যাশ আসতেছে, দেখছেন? এরপরে আমি যেটা করতে পারি, ডবল। আচ্ছা, এখানে আমি লিখবো ডবল, DOUBLE, ডবল। আমি যদি এটাকে সেভ দিই, এখন যদি রিলোড দিই, আমার বর্ডারটা ডবল হয়ে আসতেছে। দেখেন ডবল, দুইটা বর্ডারের সমন্বয়ে আসতেছে। তারপরে গ্রুপ আছে, আমি গ্রুপটা নিতে পারি। এরপরে গ্রুপ নিব, GROVE, সরি এরকম বানান ছিল তো না, ডবল ও আছে, গ্রুপ। আমি এখানে সেভ করছি, সেভ করে যদি আউটপুটে দেখি তাহলে এটা গ্রুপ আর কি, এটা আলাদা একটা ফিচার নিয়েছে। দেখেন আলাদা, উপরের লেখাটা একটু ডার্ক, অর্থাৎ উপরের কালারটা একটু ডার্ক হয়েছে, নিচেরটা একটু হালকা হয়েছে। এরপর আছে রিডজ। আমি যদি রিডজ দেখি, REDGE, রিডজ। আমি একটু বানানটা দেখে নিই, RIDGE। ঠিক আছে, তো আমি এটাকে কমেন্ট আউট করলাম। আচ্ছা, আমি এটাকে সেভ দিয়ে এখন যদি এটাকে রিলোড দিই তাহলে এরকম আসতেছে, অর্থাৎ গ্রুপের ঠিক উল্টাটা। গ্রুপে ওটা নিচে ছিল স্টাইলটা, এটা ওইটার উল্টা করে নিয়ে আসছে। একইভাবে যদি আমরা দেখি ইনসেট, যদি ইনসেট দেখি, যদি আমরা ইনসেট দেখি তাহলে লিখবো এরকম, ইনসেট আমি দিচ্ছি, আমি সেভ দিলে এটা এরকম আসতেছে। দেখুন উপরে আলাদা একটু ডার্ক হচ্ছে, নিচে এটা খুবই হালকা হয়ে যাচ্ছে। ঠিক আছে, এরপরে আছে নানের কাজটা আপনি বুঝতেই পারতেছেন যে নানে কি হবে। নানে যেটা হবে সেটা হচ্ছে আপনার বর্ডারটা নাই হয়ে যাবে, বর্ডারটা এখান থেকে চলে যাবে, যে বর্ডারটা চলে গেছে। একইভাবে যদি আমরা হিডেন করি, দেখেন এখানে হিডেন, HIDDEN, ওই একই কাজ, হিডেনের কাজ এবং নানের কাজ একই। তো আমি এখানে যে সমস্ত এগুলো ছিল, আউটসেট আছে একটা, এটাও আমি উঠায় রাখতে পারি এখানে। আচ্ছা, আমি এটাকে আউটসেট করে দিলাম। ও সরি, এগুলোর এটা চেঞ্জ হচ্ছে না, এটা শিখেছিলাম কি ইনসেট,
এটা শিখেছিলাম, গ্রুপ শিখেছি, তারপরে আর কি কি নান শিখেছি, তারপরে তারপরটা হিডেন। হিডেন শিখেছি। আচ্ছা, এরপরে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে কি আউটসেটটা শিখবো। আউটসেট আমি যদি দেখি তো আমাদের এটা এরকম, অর্থাৎ এটা ইনসেটের বিপরীত। ইনসেটে এই ডার্টটা উপরে ছিল, আউটসেটে এটা বিপরীত হচ্ছে। তো এই ছিল বর্ডার স্টাইল, আমরা বর্ডারের ব্যাপারে জানতে পারছি। ঠিক আছে, তো এই পর্যন্ত আমাদের বর্ডার প্র্যাকটিস হয়ে গেছে। একটা রাখি দিই, একটা ভাষায় রাখি, সেটা হচ্ছে এটা খুব বেশি ইউজ হয়, এটাকেই রাখি। আচ্ছা, এটাকে আমি রাখলাম। এখন যদি রিলোড দিই, এই যে সলিড চলে আসছে। I can't continue with you for the network problem. আচ্ছা শেহাব ভাই, আমি আপনাদেরকে গ্রুপ বানিয়ে দিয়েছি, তাদের সাথে গ্রুপ স্টাডি করবেন, পাশাপাশি আহ, যারা আর কি ভিডিওটা করতেছে অনেকে ইউটিউবে ছেড়ে দিবে, আপনি ওখান থেকে ভিডিওটা দেখে ক্লাসটা কন্টিনিউ করে নেবেন। আচ্ছা, এরপরে আসেন আমরা যেটা শিখবো, বর্ডার আরো কিছু প্রপার্টি আছে। পুরো লাইনটা একটু আবার দেখেন। জি, তো বর্ডারের যে ফার্স্ট যে কোডটা দিয়েছেন, হ্যাঁ এই যে ফার্স্ট যে লাইনের ওটা বর্ডার প্র্যাকটিস আচ্ছা, আছে, তো কোডটা ওই লাইনটা একটু আবার দেখেন। এই যে বর্ডার প্র্যাকটিসের যেটা, বর্ডার, এই যে বর্ডার প্রপার্টির ভিতরে 3টে ভ্যালু থাকে, এটা বুঝাই দেবো নাকি? হ্যাঁ হ্যাঁ ফার্স্ট যে লাইনটা যে আপনি লিখছেন, পরের গুলো তো জাস্ট চেঞ্জ করছেন, তো ওই কোডটা কিভাবে লিখছেন ওটা একটু আবার দেখেন। দেখেন, প্রথমে বর্ডার লিখেছি, এই বর্ডারের ভিতরে 3টে অংশ থাকে। প্রথমে যেটা থাকে সেটা হচ্ছে বর্ডার ওয়েট, ঠিক আছে, এটা আমি লিখে দিলাম এখানে 2 পিক্সেল। এরপরে যেটা থাকে সেটা হচ্ছে বর্ডার স্টাইল, সরি এখানে সেমিকোলন দিয়ে রাখছে, সেমিকোলন কাজ করবে দেখি, দেখে হবে এর সময়। বর্ডার স্টাইল, ঠিক আছে, বর্ডার স্টাইলটা আমি এখানে লিখে দেবো, দেখেন আমি লিখলাম সলিড। ঠিক আছে, একইভাবে আমি লিখবো বর্ডার কালার। ঠিক আছে, এটা আমি এখানে লিখে দিই, অর্থাৎ 3টে প্রপার্টি লিখে আমার এইটা করা উচিত ছিল, কিন্তু সেটা একবার আমরা বর্ডার প্রপার্টিটা ডিক্লেয়ার করে 3টে ভ্যালু একসাথে অ্যাসাইন করে দিই, এখানে দিয়ে দিলাম যে আমি রেড। এখন যদি আমি একটি সেমিকোলন দিয়ে সেভ করে দিই, তাহলে আমার এই কাজটা হবে। বুঝেছেন আপনি বিষয়টা? জি স্যার। ওকে, কমপ্লিট, থ্যাংক ইউ। আচ্ছা, এটাও আমি রেখে দিলাম। হ্যাশ দিয়ে যে পরেরই লেখাগুলো এগুলো কিভাবে আসছে? জি, বুঝিনি। হ্যাশ দিয়ে যে পরের যেগুলো, আচ্ছা, এটা হচ্ছে কালার কোড। কালার কোড আপনারা যেটা করবেন, দেখেন গুগলে যাবেন, গুগলে গিয়ে পিকজি নামে একটা সফটওয়্যার ইনস্টল করবেন। পিকজি, এই যে পিকজি ডাউনলোড, এটাকে যাবেন। পিকজি, এখান থেকে আপনি এটাকে, এই যে পিকজি সফটওয়্যার আছে আমার ডাউনলোড করা আছে, বুঝছেন? আপনি এই যে এখান থেকে ইএক্সজি ফাইল আছে, এটা ক্লিক করে এই যে সেভ ফাইল করবেন, সেভ ফাইলে এটা ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হয়ে যাওয়ার পর এটাকে আপনি যেটা করবেন, রান করবেন। রান করার পর এটা রান হয়ে গেছে, ঠিক আছে। এখন ধরেন আপনি এই যে একটা কালার আছে না এটার ভিতরে, এই যে এই কালারটা আপনি দিতে চান, কিন্তু বাট এই কালারের নামও জানেন না, কালার কোডও জানেন না। আপনি এইটার উপরে মাউসের কার্সরটা রাখবেন, ঠিক আছে। রাখার পর আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার একসাথে প্রেস করে সিতে চাপ দেবেন। চাপ দেওয়ার পর আপনি যেখানে এই কালার কোডটা দিতে চান সেখানে গিয়ে, এই যে ধরেন আমি এখানে দিতে চাই, আমি এখানে প্রথমে একটা হ্যাশ আমাকে দিয়ে দিতে হবে, তারপর কন্ট্রোল ভি দিয়ে প্রেস করব। তো এই যে কালারের, অর্থাৎ এখানে এই কালারটার যে কালার কোড, এটা আমি এখানে পেয়ে যাব। এখন যদি আমি সেভ দিই, দেখেন
এই যে আমার এই কালারটা চলে আসছে। আমি আপনাকে যেটা বুঝাইতে চাচ্ছি, আমি যেটা এখানে হ্যাশ দিয়ে ইউজ করেছি, এটা হচ্ছে কালারের কোড। আপনি এটা শর্টকাটে এইভাবে পেতে পারেন। কালারের কোডটা আমরা মুখস্থ করা আমাদের পক্ষে সম্ভব না, আমরা এইভাবে নিয়ে থাকি। কিছু কিছু কালার কোড মুখস্থ হয়ে যায়। ঠিক আছে, বুঝতে পারছেন ব্যাপারটা? জি স্যার বুঝছি। আর স্যার ওখানে যে লেখা যেটা ছিল সেটা কিভাবে আসছে? কোন লেখাটা? ওই আউটপুটে যে আপনি লেখাটা লিখেছেন। আচ্ছা, এটা তো HTML এ লিখেছি, দেখেন এই যে। আচ্ছা, এই যে লিখেছি, হ্যাঁ। ঠিক আছে? ও সমস্যা আছে? এই যে HTML S2 এর মধ্যে লিখে রেখেছি, এই যে দেখেছেন? জি স্যার বুঝছি। এটার ভিতরে ক্লাস ডিক্লেয়ার করেছি বর্ডার প্র্যাকটিস। আচ্ছা, ঠিক আছে, এবার আমি কন্টিনিউ করতে পারি না আর একটু আপনারা প্র্যাকটিস করে নেবেন? কন্টিনিউ করেন। স্যার Practice কন্টিনিউ করেন। আচ্ছা, ঠিক আছে, আর একটু কন্টিনিউ করে প্র্যাকটিসে টাইম দেবো। এরপর আছেন বর্ডার টপ, বটম, রাইট, লেফট, রেডিয়াস। ঠিক আছে, এই জিনিসগুলো আমরা দেখবো। তো এটা আসলে বুঝতে পারতেছেন ব্যাপারটা কি হবে, তো আমি এখানেই দেখাই দিই। এটা দেখেন, এখানে এই যে এখানে যে আমি বর্ডার প্রপার্টিটা ইউজ করছি, এখানে যদি আমি লেফট ইউজ করি, তাহলে এই বর্ডারটা শুধুমাত্র আমার লেফট সাইডে আসবে, আর কোথাও পাবে না। দেখেন, লেফট সাইডে শুধু বর্ডারটা নিচ্ছে। একইভাবে যদি এটাকে আমি রাইট করে দিই, যদি এটাকে আমি রাইট করে দিই, তাহলে এই বর্ডারটা আমার শুধু রাইট সাইডে থাকবে। এই যে এইখানে রাইট সাইডে থাকবে। এরপরে যেটা আছে, দিয়ে দিলাম বটম, শেপ দিলাম, তাহলে আমাদের দেখাবে কি শুধু বটম, অর্থাৎ নিচে এই বর্ডারটা আসবে। একইভাবে যদি আমি এটাকে টপ দিয়ে দিই, আচ্ছা এই দুটোকে আমি কমেন্ট আউট করে দিচ্ছি। আচ্ছা, আচ্ছা, এখন যদি আমি এটাকে দেখি, তাহলে শুধুমাত্র টপে আমার বর্ডারটা আসবে। ঠিক আছে, এটা ছিল 4টা প্রপার্টি, যেরকম বর্ডার, টপ, বটম, রাইট, লেফট। এখন আছে রেডিয়াস। এটা আসলে একটা মজার কাজ। দেখেন, আমি এখানে আমি এটাকে কমেন্ট আউট করে দিয়েছি। তারপরে যে শুধু বর্ডার আছে, এটাকে আমি উঠিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো আমাদের এরকম একটা অপশন আসছে। আমি চাচ্ছি কি এটাকে একটু ডিজাইন করে নিই। যেরকম আমি এটা একটা ব্যাকগ্রাউন্ড দিচ্ছি, আমি দিয়ে দিচ্ছি রেড। তারপর এটার একটা ওয়েট দিয়ে দিচ্ছি, আমি ওয়েট দিয়ে দিলাম যে 500 পিক্সেল। ঠিক আছে, এবং এটাকে মাঝখানে আনার জন্য আমি মার্জিন 0 স্পেস অটো করে দিলাম। ঠিক আছে, এখন যদি আমি রিলোড দিই, এটা এইভাবে আসতেছে। ওয়েটটা আরেকটু বাড়িয়ে দিলাম, 800 পিক্সেল করে দিলাম। ঠিক আছে, এভাবে আসতেছে। আরেকটা আমি প্যাডিং দিয়ে দিতে পারি, প্যাডিং আমি দিয়ে দিলাম যে 10 পিক্সেল। আর এখানে আমি যেটা করতে পারি, এটা আমি বর্ডারের কালারটা ব্ল্যাক করে দিই, ব্ল্যাক, আর লেখার কালারটা সাদা করে দিই, সেভ দিলাম। এখন ঠিক এরকম আসছে। দেখেন, এই যে বর্ডারের যে কর্নার গুলা, এগুলো একটু চৌখা আছে, দেখছেন? চৌখা চৌখা আছে। তো এইটাকে আমি যদি বর্ডার রেডিয়াস দিয়ে দিই, যেরকম বর্ডার রেডিয়াস আমি যদি এখানে দিয়ে দিই যে 10 পিক্সেল, তাহলে দেখবেন কি আমার এটা
এদিক থেকে একটু 10 পিক্সেল কি হয়ে গেছে, রাউন্ড হয়ে গেছে। আমি যদি আর একটু কম দিই তাহলে দেখতে সুন্দর দেখাবে। 5 পিক্সেল দিলাম। হ্যাঁ, এটা একটু কি রাউন্ড হয়ে গেছে, সুন্দর লাগতেছে। তো এরকম আবার আমরা এটাকে বলও বানাইতে পারি, যেরকম এখানে যদি আমি একটা ডিপ নিই, ডট বর্ডার রেডিয়াস, ঠিক আছে, আমি এটাকে কপি করলাম, কপি করে এটা নিচে ধরলাম, ডট। এখন যদি, তবে ওইটা গোল করার জন্য, একদম সার্কেল আকারে করার জন্য হাইট এবং ওয়েট সমান দিতে হবে। 400 পিক্সেল দিলাম, ওয়েটও আমি 400 পিক্সেল দিলাম। তারপর এটার জন্য একটা ব্যাকগ্রাউন্ড আমি দিয়ে দিচ্ছি, যেরকম আমি দিয়ে দিলাম গ্রিন, ঠিক আছে, এবং এটার একটা বর্ডার আমি দিয়ে দিচ্ছি, বর্ডার দিয়ে দিলাম যে আমি 5 পিক্সেল, সলিড কালার দিয়ে দিতে পারি, গ্রিন দিয়েছি যেহেতু আমি দিচ্ছি যে কালো কালার দিয়ে দিচ্ছি, সেভ দিলাম। এরপরে আমি যেটা করতে পারি, বর্ডার রেডিয়াস দেব, বর্ডার শিট, শর্টকাটে লিখতে দিয়ে কত সমস্যা হচ্ছে। বর্ডার রেডিয়াস আমি এখানে দিব 100%। এখন যদি এটা আমরা দেখি তাহলে দেখবো কি, আচ্ছা রে, HTML-টা আমি সেভ দিই নাই। আচ্ছা দেখেন, আচ্ছা হাইট এবং ওয়েট কি সমান হয়েছে এটার? একদম রাউন্ড তো হয়নি। %50 দিলে কি হয়? ওয়েটটাকে কমাচ্ছি আমি। যাই হোক, এভাবে একটা শিখলাম আর কি। 300 পিক্সেল ওয়েট দিলাম। আচ্ছা, এই ছিল আমাদের বর্ডার রেডিয়াসের কাজ, অর্থাৎ এটাকে রাউন্ড করার কাজে বিভিন্ন আমরা বৃত্ত তৈরি করতে হয় আমাদেরকে, আমাদের HTML অর্থাৎ আমাদের ওয়েবসাইট গুলোতে বৃত্ত তৈরি করতে হয়, এভাবে রাউন্ড করতে হয় ডিজাইন করার ক্ষেত্রে। কিভাবে করলেন জি, লাস্টের এটা? লাস্টের এইটা হ্যাঁ, ব্রাউজার থেকে। ব্রাউজার থেকে আমি এখান থেকে রাইট বাটন ক্লিক করে ইনস্পেক্ট এলিমেন্টে গেছি, ইনস্পেক্ট এলিমেন্ট করে এখান থেকে যে ক্লাসে আমি সিএসএস করতে চাই সেটা ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখেন আমার সবকিছু দেখা যাচ্ছে। তো আমি এটাকে ঠিক করে দেখার জন্য আমি যেটা করতে চাচ্ছি, ধরেন হাইট আমি একটু কমাইতে চাচ্ছি, হাইটে এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি ডাউন এরো কি ক্লিক করবো, কিবোর্ডে ডাউন এরো কি ক্লিক করতে থাকবো, দেখবো যে কতটুকু দিলে এটা আমার ঠিক হয়। তো আমি দেখলাম যে এটা এই পর্যন্ত, অর্থাৎ 85 পিক্সেল দিলে আমার জন্য ঠিক থাকে। এটা দেখে তারপরে এই কোডটা আমি এখানে লিখে দেব 385। আরো একটা কাজ করে নিতে পারি, সেটা হচ্ছে কি, এটা একটা লিখছি, অর্থাৎ একটা যে কোনো একটা কোড আমি চেঞ্জ করছি, এর জন্য কি আমি এভাবে লিখছি। এখন যদি এটাও আমি চেঞ্জ করে দিই, ধরেন আমি কালারটা কালো কালারের আরেকটু ডার্ক বা আরেকটু হালকা দিতে চাই, আমি এটা নিচে চাপ দিচ্ছি, পুরোটাই সিলেক্ট করলাম। কই গেল এটা? আচ্ছা, আমি এটা পুরোটা কালো কালার পুরোটা সিলেক্ট করলাম। এখন যদি উপরে চাপ দিই, আমার কি কালো কালারটা একটু আলাদা হয়ে যাচ্ছে। আমি এভাবে আবার এইটাকে রেডিয়াসটাকে একটু চেঞ্জ করলাম, ঠিক আছে, এভাবে করলাম। তারপর আবার এই গ্রিন এটা তো থাক, তারপর এটাকে একটু বাড়াইলাম, অর্থাৎ অনেকগুলো এলিমেন্ট নিয়ে কাজ করলাম। এখন প্রত্যেকটা লিখতে তো আমার ডিস্টার্ব হয়, তো আমি কি করবো, এটার উপরে রাইট বাটন ক্লিক করে তারপর কপি রোল করব, কপি রোল করে দেখেন এখানে আমার লিখে দিচ্ছে style.css, 82 নম্বর লাইনে এই সিএসএস টা লেখা আছে। তো আমি এখানে 82 নম্বর লাইনে যাওয়ার পর একদম রোল, অর্থাৎ এইখান থেকে এই পর্যন্ত সবটা সিলেক্ট করব, ক্লাসের নাম সহ পুরোটা সিলেক্ট করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেবো। তো আমার পরিবর্তনটা সহ এখানে পেস্ট হয়ে যাবে। তারপর সেভ দিয়ে
এটাকে ডিলিট স্যার করে দেব, যাদের বুঝছেন? নতুন মজিলা ফায়ারফক্স তাদের কিন্তু এই ইন্সপেক্ট অপশনটা আসবে না, হ্যাঁ, আচ্ছা ওই ক্ষেত্রে কি আপডেট করতে হবে বলে মজিলাতে দেন আসবে আপনি। না। আমরা এটা এই ক্ষেত্রে মজিলে ক্রোমে করতে পারি। মজিলাতে নতুন দেখেন এই ক্রোমে করার জন্য এটা নাই। ফিচারটা নষ্ট করে দিছে, হ্যাঁ, হাইড করে ফিচারটা দিছে। বন্ধ করে দিছে স্যার ওরা 2018 পর থেকে, মেবি নয় 17 পর থেকে আপডেট গুলোতে আসে না এটা। আচ্ছা দেখেন ক্রোমেও ঠিক কিভাবে করতে হয়, ধরেন আমি এটাকে রাইট বাটন ক্রোমে ক্লিক করে, কপি রুল অপশনটা নাই আর কি। আর ক্রোমে আবার এই একটা কষ্ট, তো লোয়ার ভার্সন ডাউনলোড করে নেবেন ফায়ারফক্সের। আচ্ছা আমি এটাকে কেটে রাইট বাটন ক্লিক করে ইনস্পেক্টে যাব, বুঝছেন? তবে এখানে যেটা করতে হবে, আমি এটাকে নিচে নিচ্ছি। এখানে যে জিনিসটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে কি, এখানে যেটা করতে হবে এইভাবে পুরোটা সিলেক্ট করতে হবে। এই দেখেন এইভাবে সিলেক্ট করলেন, তারপরে এখানে কন্ট্রোল সি দিয়ে কপি করবেন, এরপরে এনে এখানে পেস্ট করবেন, বুঝছেন ব্যাপারটা? আর নাই দেখে আপনি ওটা টাইপ করে দিবেন যে আপনি কি চেঞ্জ করেছেন। হ্যাঁ পারতেছে, এই জন্য হয়তো কেউ কিছু বলতেছে না। এরপর মার্জিন প্রপার্টি, ঠিক আছে? মার্জিন প্রপার্টির আমরা কাজ শিখবো। তো মার্জিন প্রপার্টিতে আমরা 4টা প্রপার্টি নিয়ে ইউজ করি, আরো একটা প্রপার্টি আছে শুধু মার্জিন একটা প্রপার্টি আছে, এটাকেও আমরা ইউজ করে থাকি। তো এই জিনিসটা বোঝার জন্য আমি যেটা করতে পারি, মার্জিন প্রপার্টি দেখানোর জন্য আমি আলাদা একটা ফাইল নিয়ে নিলাম। তো এখানে আমি লিখে দিলাম যে মার্জিন সিএসএস, ঠিক আছে, বা মার্জিন প্রপার্টিস। ওকে। তো এটার জন্য আমি একটা ফাইল নিলাম, margin.html। এটাকে আমি ওপেন উইথ ব্র্যাকেটস করলাম। সেম ভাবে আমি স্ট্রাকচারটা লিখে ফেলতেছি। আচ্ছা এর ভিতরে আমি লিংকটা করে ফেলবো, সিএসএস ফোল্ডার, সিএসএস ফাইল। তো যে কোনো একটা আমি হেডিং লিখে দিলাম যে H1, এখানে লিখলাম যে মার্জিন প্রপার্টিস। তো এটার আউটপুটটা আমরা যে আলাদা একটা ট্যাগে দেখবো, S2। আচ্ছা দেখেন এখানে আরেকটা জিনিস আপনাদেরকে বলি, ধরেন আমরা যদি স্বাভাবিকভাবে ডট দিয়ে কোনো ক্লাস নিই, ধরেন মার্জিন প্রপার্টিস এরকম, তাহলে কি হবে, সেটা ডিবে ওপেন হবে, ডিপ ট্যাগে ওপেন হবে। কিন্তু যদি আমি অন্য ট্যাগে নিতে চাই, যেরকম S2 ট্যাগে নিতে চাই, তাহলে প্রথমে S2 টা লিখবেন, তারপর ডট দিবেন, তারপর লিখবেন ক্লাসের নাম। ঠিক আছে, এখন আমি ট্যাব দিলাম, তো আমার এটা চলে আসছে, S2 এর ভিতরে ক্লাস তৈরি হয়েছে। তো এখানে আমি লিখলাম, আচ্ছা লোরিম আমি লিখলাম 6। আচ্ছা এখন আমি এটাকে সেভ দিলাম, সেভ দেওয়ার পর আমি ক্লাসটাকে ধরতেছি, কপি করার পর যদি আমি এখানে বর্ডার সিএসএস কোডগুলো প্লিজ কেউ দেন। আচ্ছা আমি দিয়ে দিব ভাই, ডোন্ট ওয়ারি। আচ্ছা আমি ফাইলটা দিয়ে দিব আপনাকে, আপনারা প্র্যাকটিস করবেন। তবে এই জিনিসটাই আবার অ্যাসাইনমেন্ট হিসেবে দিয়ে দিন না, আপনারা আলাদাভাবে একটু আলাদা ফিচার নিয়ে সুন্দর করে করবেন আর কি। আচ্ছা আমি ডট পেস্ট করলাম। মার্জিন প্রপার্টিস এর ভিতরে প্রথমত আমি আগে এটার কিছু দিয়ে নিই, যেরকম ব্যাকগ্রাউন্ড আমি দিয়ে দিতে পারি যে রেড, ঠিক আছে। এরপরে আমি এটা একটা কালার দিয়ে দিই, কালার আমি দিয়ে দিলাম যে FFF। তারপরে
এটার জন্য আমি একটা কি করতে পারি, টেক্সট অ্যালাইন দিয়ে দিতে পারি, টেক্সট অ্যালাইন সেন্টার করে দিতে পারি। আচ্ছা, এই পর্যন্ত রাখি আমি। তো এখন যদি এটাকে আমি ওপেন করি, তো দেখেন এইরকম একটা অবস্থান আসছে, ঠিক আছে। তো আমি যদি ঠিক উপর থেকে, এটা হচ্ছে উপরের অংশ, এর উপরের অংশ কি এইটা, এটা থেকে আমি একটু নিচে নামাতে চাচ্ছি, তাহলে আমি যে প্রপার্টিটা ইউজ করব সেটার নাম হচ্ছে মার্জিন টপ। তো আমি এমটি লিখলাম, মার্জিন টপ চলে আসছে, আমি এন্টার দিলাম, মার্জিন টপ আমি ধরেন লিখে দিলাম যে 50 পিক্সেল। এখন দেখবেন কি সে উপর থেকে 50 পিক্সেল নিচে নেমে যাবে, দেখেন নিচে নেমে গেছে 50 পিক্সেল। আমি যদি আরো বাড়াই দিই, 500 পিক্সেল দিয়ে দিই, তাহলে অনেক নিচে নেমে যাবে, ঠিক আছে, অনেক নিচে নেমে গেছে, অর্থাৎ উপর থেকে সে একটা কি নিচ্ছে, ফাঁকা নিচ্ছে। আচ্ছা, একই সাথে আমি দুইটা জিনিস দেখাইতে চাচ্ছি, মার্জিন অ্যান্ড প্যাডিং প্রপার্টিস। আসলে দুইটার কাজ একই, কিন্তু একটা ভিতর থেকে একটা বাহির থেকে, এর জন্য দুইটা আমি পাশাপাশি দেখাইতে চাচ্ছি যেন আপনারা বুঝেন ব্যাপারটা। দেখেন এটা কি করতেছে, সে বাহির থেকে, অর্থাৎ এই যে ব্যাকগ্রাউন্ড যতটুকু জায়গা নিয়ে সে ব্যাকগ্রাউন্ড আছে, এটা তার নির্দিষ্ট ব্লক, অর্থাৎ H1 এর অর্থাৎ H2 ট্যাগের নির্দিষ্ট স্পেস, এটা সে বাহির থেকে নিয়েছে। এখন যদি আমি প্যাডিং দিই, ধরেন আমি যদি প্যাডিং টপ দিই, আমি এটাকে মার্জিন টপ এখানে রাখলাম, আমি যদি একইভাবে প্যাডিং টপটা দিই, তাহলে আমাদের যেটা হচ্ছে, দেখেন যেটা হচ্ছে কি, অর্থাৎ লেখার এই যে লেখাটা আছে না, এই লেখাটা ঠিক উপর থেকে প্যাডিংটা নেবে। এই দেখেন, দেখেছেন লেখাটার উপর থেকে, আমি এখানে একটু কমাই দিচ্ছি, আমি এটা দিচ্ছি যে 20 পিক্সেল দিচ্ছি, ঠিক আছে। এই যে উপর থেকে সে কি করতেছে, একটা স্পেস নিতেছে। তো মার্জিন প্রপার্টির কাজ কি, সে বাহির থেকে ফাঁকা নিবে, আর প্যাডিং প্রপার্টিস অর্থাৎ প্যাডিং যে যে কাজটা করে, সে ভিতর থেকে ফাঁকাটা নেবে, অর্থাৎ লেখাটার ভিতর থেকে ফাঁকাটা নেবে। একইভাবে এটাকে আমি বটম দিলাম, আর এটাকেও আমি বটম দিলাম, ঠিক আছে। তো এদের কাজ কি হবে, সে দেখেন স্বাভাবিকভাবে কিন্তু এই পর্যন্ত যাচ্ছে, আমার কিন্তু স্ক্রল অপশন নাই, ঠিক আছে, স্ক্রল অপশনটা কিন্তু আমার নাই, দেখেন আমি স্ক্রল করতে পারতেছি না, কিন্তু আমি প্যাডিং বটম 500 পিক্সেল দিয়ে দিছি। এখন দেখবেন নিচে অনেক জায়গা নেবে, অনেকখানি জায়গা নেবে। আমি রিলোড দিলাম, এই দেখেন এই যে নিচে জায়গা তৈরি হয়েছে। তো নিচে যে এই জায়গাটা তৈরি হয়েছে, এটা হচ্ছে মার্জিন বটমের কারণে, অর্থাৎ মার্জিন বটম থেকে, অর্থাৎ এই যে আমার লেখাটা আছে, S2 ট্যাগটা আছে, এটা ঠিক নিচ থেকে কি করতেছে, সে একটা স্পেস নিতেছে, আর এটা এই প্রপার্টিটার কাজ হলো মার্জিন বটম। একইভাবে আমি এখানে দিচ্ছি, দেখেন প্যাডিং বটম 20 পিক্সেল দিচ্ছি, একইভাবে সে কি এই ঠিক লেখাটা ঠিক নিচ থেকে একটা প্যাডিং বটম নিয়ে নিচ্ছে 20 পিক্সেল। আমি যদি এটার উদাহরণটা আর কি যদি ক্লিয়ার বুঝতে চান, আমি এখানে একটু বাড়াই দিলাম, দেখেন ওটা একটু বেড়ে যাবে, দেখেন একটু বেশি আছে 30 পিক্সেল। অর্থাৎ এই জিনিসটা ক্লিয়ার থাকেন যে মার্জিনের কাজ হলো সে বাহির থেকে স্পেস নেবে, প্যাডিং এর কাজ হলো কি সে এলিমেন্টের ভিতর থেকে স্পেসটা নেবে। আচ্ছা, একইভাবে লেফট রাইট, ঠিক আছে, এগুলোর একই কাজ, এটা আপনারা বুঝতে পারতেছেন। তো এখান থেকে আমি একটু লেফট দিয়ে দিলাম। তো এটা খুব একটু কমাই দিই, কারণ এখানে এত দিলে সে জায়গায় খুঁজে পাবে না, কোথায় যাবে। 440 পিক্সেল দিলাম, দেখেন লেফট থেকে 40 পিক্সেল সে কি এদিকে দূরে সরে আসছে। একইভাবে যদি আমরা রাইট থেকে দিয়ে দিই,
তো আমি যদি রাইটে দিই তাহলে রাইট থেকে সে 40 পিক্সেল নিয়ে গেছে। তো এখানে যে প্যাডিং লেফট রাইট ঠিক একইভাবে কাজ করে। সে কি করবে, এই যে লেখার বাম পাশ থেকে স্পেস নেবে, এবার রাইট থেকে বাম পাশ থেকে স্পেস নেবে। এখানে তবে এখানে ডিফল্ট ভাবেই বাম পাশে অনেক স্পেস আছে। আমি যদি প্রপার্টিটা লিখিও আপনারা বুঝতে পারবেন না পরিবর্তনটা। তবে আমি লিখে রেখে দিচ্ছি যেহেতু আপনারা এটা দেখে প্র্যাকটিস করবেন। সেটা হচ্ছে যে এটা প্যাডিং লেফট, আরেকটা হচ্ছে কি প্যাডিং রাইট। তারপরে আরেকটা হচ্ছে এখানে তো করেছি মার্জিন। আরেকটা দেখেন, এই সমস্ত কাজগুলো আমরা একবার ইউজ করেই করতে পারি। ঠিক আছে, এই সমস্ত কাজগুলো আমরা একবারেই করতে পারি। যেরকম আমি এখানটায় করলাম, এখানে শেষ করলাম। সেটা হচ্ছে কি মার্জিন প্রপার্টিটাকে ডিক্লেয়ার করব। এটার ভিতরে 4টা ভ্যালু নেব। আমি দিলাম ধর 0 পিক্সেল স্পেস 0 পিক্সেল স্পেস 0 পিক্সেল স্পেস 0 পিক্সেল। এটা আসলে কেমন কাজ করে, যেরকম যদি আমরা ঘড়ির কাঁটাকে ধরি, অর্থাৎ সে কাজ করে কি এখানে টপ, তারপর হচ্ছে রাইট, তারপর হচ্ছে বটম, তারপর হচ্ছে লেফট, এইভাবে কাজ করে। টপ বটম সরি টপ রাইট বটম লেফট। তো প্রথম যে পিক্সেলটা আমরা দিব সেটা টপে নেবে। ধরেন আমি এখানে দিলাম যে কত 50 পিক্সেল দিলাম। সে কি করবে, টপ থেকে স্পেসটা নিবে, অর্থাৎ টপ থেকে কিন্তু নিচ্ছে সে। এরপর যদি আমি এটা হচ্ছে কি রাইট থেকে নিবে, আমি এখানে দিলাম 50 পিক্সেল, সে রাইট থেকে নিচ্ছে। ঠিক আছে, একইভাবে আমি এইটা যে নেব না, এটা নিবে বটম থেকে। আমি এখানে দিলাম যে 100 পিক্সেল। এটা বুঝতে পারবেন না কিন্তু, কেননা নিচে এমনিতেই আছে 600-700 পিক্সেল স্পেস আছে, তো এটা বোঝা যাবে না পরিবর্তনটা। যদি পরিবর্তনটা বুঝতে চান তাহলে এখানে 1000 পিক্সেল দিয়ে বুঝতে হবে। এই দেখেন এটা দিলাম, এই যে দেখেন এখন কিন্তু এই যে পিক্সেলটা নিয়ে নিচ্ছে স্পেসটা, দেখছেন? আচ্ছা, একইভাবে এরপরে যেটা কাজ করে সেটা কি আমাদের লেফটে যায়। ঠিক আছে, লেফট সাইড থেকে। তা আমি যেটা বুঝাইতে চাইছি আপনাদেরকে, এই যে এখানে 4টা ভ্যালু কিভাবে কাজ করে। এটা হচ্ছে টপ, এটা হচ্ছে রাইট, এটা হচ্ছে বটম, এটা হচ্ছে কি লেফট। একইভাবে প্যাডিংটাও এইভাবেই কাজ করে। আমি প্যাডিং প্রপার্টিটা নিলাম, এখানে 4টা ভ্যালু আমি অ্যাসাইন করব। 0 পিক্সেল স্পেস 0 পিক্সেল স্পেস 0 পিক্সেল স্পেস, তারপর আমি সেমিকোলন দিয়ে যদি আমি টপে স্পেস দিতে চাই আমি কি করব, এখানে লিখে দিলাম 20 পিক্সেল। দেখেন আমার টপে কি স্পেস নিয়েছে। একইভাবে যদি আমি বটমে স্পেস নিতে চাই, বটমের জন্য কোথায় এটাই দিব 50 পিক্সেল। ঠিক আছে, এই যে নিচে নিয়ে নিল। ঠিক আছে, এইভাবে দেখেন এইটা আবার এইটা কাজ করবে এইটা কাজ করবে রাইটের জন্য, এটা কাজ করবে লেফটের জন্য। আচ্ছা, তো আমি একই সাথে 2টা স্লাইডারের কাজ দেখিয়ে দিলাম, প্যাডিং এবং মার্জিন। এরপরে শ্যাডো কিছু ক্লাসেস আছে, এটা আমরা দেখব। তো আচ্ছা, এরপরে যেটা আছে আমাদের কাজ সেটা হচ্ছে শ্যাডো ক্লাসেস। ঠিক আছে, শ্যাডো ক্লাসের মধ্যে কিছু আছে, ধরেন ফার্স্ট চাইল্ড আছে, ফার্স্ট লেটার আছে, আফটার আছে, বিফোর আছে, ফার্স্ট লাইন আছে। কাজগুলো আসলে মজার, দেখেন মজা পাবেন। তো আমি এটার জন্য একটা ফাইল নিয়ে নিচ্ছি, যেরকম এরকম আরো অনেক আছে, কিন্তু আমি যেগুলো একটু বেশি ব্যবহার ওগুলোই নিয়ে আসার চেষ্টা করছি। আর আজকে আবার স্লাইডটা বানাইছি খুব সকালে উঠে, রাতে আর সময় পাই নাই, জন্য বেশি সময় বানাইতে পারিনি। আচ্ছা আসেন, আচ্ছা এখন আমি HTML স্ট্রাকচার লিখতেছি, HTML:5 ট্যাব দিলাম। এখানে আমি লিঙ্কটাকে ধরবো, তারপর CSS ফোল্ডার, CSS ফাইল। ঠিক আছে, এখানে ব্যাপারটা হয় কি, আচ্ছা আমি এটাকে
ঠিক আছে, আমি এটা এখানে রাখলাম। প্রথমত যেটা আমি এখানে কিছু পি ট্যাগ দিয়ে দিচ্ছি। পি লরিম, লরিমের মধ্যে 6 ওয়ার্ডের পি ট্যাগ দিয়ে, সরি কোরস দিয়ে আমি নিচ্ছি 5টা। ঠিক আছে, এইভাবে একটা পি ট্যাগ আমি নিয়ে নিলাম। তো ফার্স্ট চাইল্ডে আমাকে যেটা করবে, দেখেন এখানে পি ট্যাগ অনেকগুলো আছে। তো এর মধ্যে এই যে প্রথম পি ট্যাগটা এটা ফার্স্ট চাইল্ড, শেষের যে পি ট্যাগটা এটা হচ্ছে লাস্ট চাইল্ড। তো এই ফার্স্ট চাইল্ডকে যদি আমি আলাদা কোনো ধরনের সিএসএস করতে চাই, এটাকে ধরার যে পদ্ধতিগুলা সেগুলোকেই সিডো ক্লাস বলে। প্রথমে আমি এই পি ট্যাগটাকে নিলাম, অর্থাৎ এই পি ট্যাগ, তারপর কোলন দিলাম। কোলন দেওয়ার পরে আমি লিখতেছি ফার্স্ট চাইল্ড। ফার্স্ট চাইল্ড, ফার্স্ট চাইল্ডের ভিতরে আমি যেটা করব সেটা হবে, ধরেন আমি দিলাম যে ব্যাকগ্রাউন্ড রেড, ঠিক আছে, তারপরে দিতে পারি কালার, দিতে পারি যে কি সাদা, ঠিক আছে, তারপরে প্যাডিং দিয়ে দিতে পারি। প্যাডিং এর কাজ শিখে ফেলছি, এখন আর টেনশন নাই। 10 পিক্সেল আমি এরকম দিয়ে দিলাম আর কি। দেখেন এটা আমার তো এই দেখেন এই প্রথমটা আমার এরকম একটা হয়ে গেছে। স্বাভাবিকভাবে যদি আমি শুধু পি ট্যাগটাই কাজ করতাম, এই যে পি ট্যাগে, তাহলে কিন্তু সবগুলো এই সিএসএসটা পেয়ে যেত। দেখেন দেখেন আমি যখন একটা পি ট্যাগ নিয়ে কাজ করব তখন কি করবে সে, সবগুলো একই সিএসএস নিয়ে নেবে। যদি রিলোড দিই তাহলে দেখেন নিচের গুলো কিন্তু একই সিএসএস নিয়ে গেছে। কিন্তু যখন আমি ফার্স্ট চাইল্ডকে কল করছি এখান থেকে ফার্স্ট চাইল্ড, তখন শুধু প্রথমটার সিএসএসটা আলাদা হয়ে গেছে। এটাই হচ্ছে ফার্স্ট চাইল্ডের কাজ। এরপরে আসেন আমরা দেখতে পারি যে ফার্স্ট লেটার, ঠিক আছে। তো এটা নেওয়ার জন্য আমি কি করব, আমি পি ট্যাগটাকে নিলাম। পি ট্যাগটা নিয়ে আমি এটাকে আচ্ছা এখানে একটা কোলন দেব। কোলন দিয়ে আমি লিখবো যে ফার্স্ট লেটার। কই এখানে ফার্স্ট লেটার, সরি, এটা লেখার জন্য আপনাকে যেটা করতে হবে 2টা কোলন দিতে হবে, তারপর আপনাকে ফার্স্ট লেটার লিখতে হবে। আচ্ছা, এখন আমি যেটা করব, ধরেন এটা একটা ফন্ট সাইজ দিয়ে দিলাম। ফন্ট সাইজ আমি দিলাম যে 50 পিক্সেল, ঠিক আছে, এবং এটার আমি কালার দিয়ে দিলাম, ধরেন কালার দিয়ে দিলাম ব্ল্যাক। এখন যদি সেভ দিই তাহলে দেখবেন আপনার প্রত্যেকটা পেজের ফার্স্ট লেটারটা একটু বড় হয়ে গেছে এবং কালারটা চেঞ্জ হয়ে গেছে। এটা ছিল ফার্স্ট লেটারের কাজ। একইভাবে আমরা যদি দেখি আফটার বিফোর, ফার্স্ট লাইনটা আমি দেখে নিই আগে। এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে এটা একটা স্প্যানের মধ্যে করে দিই। স্প্যানের মধ্যে করে দিই। স্প্যান একটা ট্যাগ, ঠিক আছে, এতটুকু মনে রাখেন, স্প্যান একটা ট্যাগ। লোরিম লিখলাম, লোরিমের ভিতরে 100 ওয়ার্ড দিলাম, ঠিক আছে। এখন সেভ দিলাম, রিলোড দিলাম। এই তো স্প্যানটাকে আমি কল করতেছি, স্প্যানটাকে নিলাম, কপি করে আমি এটাকে সিএসএস এ নিচ্ছি। তারপর এখানে ডবল কোলন দেব, ঠিক আছে। তারপর কি বলছিলাম আমি, ফার্স্ট লাইন নাকি, এই যে ফার্স্ট লাইন চলে আসছে, সেকেন্ড ব্র্যাকেট দিলাম। এর ভিতরের জন্য এই ভিতরে এটার জন্য আলাদা কিছু সিএসএস করব। আমি দিলাম যে ব্যাকগ্রাউন্ড ইয়েলো, ঠিক আছে। তারপর একটা প্যাডিংও দিয়ে দিলাম, এর জন্য দিলাম 10 পিক্সেল, ঠিক আছে। এরকম কিছু করে দিলাম। এখন দেখবেন অর্থাৎ এই স্প্যান ট্যাগের যে ফার্স্ট লাইনটা আছে এটা আলাদা কিছু সরি সেটা কাজ করতেছে না কেন হয়।
না, এটা তো হবেই না, এটা ভুল ধরছি আমি যদিও। এখানে ডবল কোলনই হবে। এখন কেন কাজ করতেছে না আমি বুঝতে পারতেছি না। ঠিক আছে, এগুলা কোশ্চেন থেকে গেল, এগুলো পরে আমরা সলভ করব। তবে এটা আমি অন্য ট্যাগে একটু করে দেখি, স্প্যান ট্যাগে যদি না করতেছে কাজ, আমি এইচ1 ট্যাগ অনেক বড় হয়ে যায়, অবশ্য পি ট্যাগ লাগতো এখানে। সরি, এটা আমি একটু আরো ছোট করে দিই। ঠিক আছে, এটা হয়েছে। ঠিক আছে, স্প্যানে হয়নি। আচ্ছা, এই ছিল আমাদের কোনটা ফার্স্ট লাইনের কাজ, অর্থাৎ প্রথম যে লাইনটা এটা আলাদা, এটা সে কি নিয়েছে, সিএসএস নিয়ে নিয়েছে। আমি যদি এরকম সিএসএস করতে চাই তাহলে এইভাবে আমরা করতে পারবো। এরপর আসেন বিফোর এবং আফটার। এটা করার জন্য আমি কি করলাম, একটা হেডিং ট্যাগ ডিক্লেয়ার করলাম H1, এর ভিতরে লিখে দিলাম যে মাই নেম ইজ। ঠিক আছে, লেখার পর আমি H1টাকে নিলাম। লেখার পর এখন যদি আমি এটাকে নিই, তারপর ডবল কোলন দিলাম, এখন লিখতেছি আফটার। তারপর এখানে একটা কন্টেন্ট প্রপার্টি নেব, এর ভিতরে লিখে দিলাম যে শফিক। এখন সেমিকোলন দিয়ে এটা সেভ করে দিলাম। এখন যদি রিলোড দিই, দেখেন এই যে মাই নেম ইজ শফিক। এই শফিকটা আসতেছে কোথা থেকে, এইখান থেকে। এখানে যদি আমি অন্য নাম দিয়ে দিই, যেরকম আমি দিয়ে দিলাম রফিক, এখান থেকে আমার কি রফিক চলে আসতেছে। তো একইভাবে যদি আমি জিনিসটা এইভাবে দিই, কন্ট্রোল ডি, এটাকে দিলাম যে S2, ঠিক আছে, আমি শফিক লিখলাম, কপি করলাম, S2 নিলাম, কোলন, ডবল কোলন, এটা হবে বিফোর। তারপর কন্টেন্ট দিলাম, কন্টেন্ট দিয়ে ডবল স্ল্যাশ দিলাম, এটার ভিতরে লিখে দিলাম মাই নেম ইজ। এখন যদি রিলোড দিই, আচ্ছা স্টেবলটা সেভ করে নিই আমি, দেখেন মাই নেম ইজ, এখান থেকে মাই নেম ইজ বিফোরে অ্যাড হয়ে গেছে, এখানে মাই নেম ইজ এর পরে রফিকটা অ্যাড হয়ে গেছে। আচ্ছা, এই ছিল আমাদের শেডোর কিছু ক্লাসের সাথে পরিচয়। এগুলোর অনেকগুলো ক্লাস আছে বুঝছেন, আপনি W3 স্কুলে এগুলো শিখে নেবেন। এরপরে আমি কিছু এলিমেন্ট শিখাবো শেডো ক্লাসের, সেগুলোও দেখলে অনেক মজা পাবেন। ওকে, আচ্ছা, এরপরে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ফ্লোটিং। ঠিক আছে, ফ্লোটিং এই জিনিসটা আসলে কি, অর্থাৎ আমরা এর মধ্যে যে সেকশন গুলো তৈরি করবো ডিপ ট্যাগ দিয়ে, এগুলোকে আমরা ফ্লোটিং করে ভাসিয়ে দিব একটা নির্দিষ্ট স্থানে। ফ্লোট শব্দের অর্থ মানে ভাসাই দেওয়া, এরকম কি যেন আছে, আমি আই ডোন্ট নো কারেক্টলি। আচ্ছা, এই জিনিসটা ফ্লোটিং এটাই এই কাজটা করে ডিপটাকে একটা নির্দিষ্ট স্থানে পাঠিয়ে দেয়। এটা করার জন্য আমি একটা নতুন ফাইল নিলাম, যেরকম আমি নিচ্ছি যে float.html নিলাম। তো এটার ভিতরে এটাকে আমি ওপেন করছি ব্র্যাকেটসে, তো শ্যাডো ক্লাসটা আমি কেটে দিচ্ছি। প্রথমে আমি স্ট্রাকচার লিখে নিলাম HTML:5,
এর আগে মনে হয় আমি আপনাদেরকে একটা দেখাইছিলাম, তো আজকে ওইটা একটু প্রপারলি দেখাবো, ঠিক আছে? জি স্যার, ফ্লোটিং এর কাজ ওই যে এর আগে ডিভিশন তৈরি করছিলেন তখন দেখাইছিলেন। হ্যাঁ, ওই জিনিসটা আরেকটু দেখাই দিই আমি। দেখেন এখানে যেটা হচ্ছে, আমি একটু পুরোটার জন্য একটা ডিপ নিচ্ছি। আচ্ছা, আমি নিচ্ছি যে টেম্পলেট, একটা টেম্পলেট ডিজাইন করে ফেলি, এটার পাশাপাশি আমরা এটা শিখে ফেলবো। টেম্পলেট নিলাম, এই টেম্পলেটের ভিতরে প্রথমে আমি একটা নিচ্ছি হেডার, ঠিক আছে? তারপর এরপরে আমি নিচ্ছি একটা ডট মেনু, এগুলো কিন্তু আমরা একসাথে নিতে পারি, বুঝছেন? তারপর হচ্ছে ডট কন্টেন্ট, তারপরে আমরা নিতে পারি ডট ফুটার। ওকে, এখন যেটা আমি করব, এই যে হেডারের ভিতরে আমি আবার দুইটা পার্ট করতে চাচ্ছি। আমি হেডারের ভিতরে গেলাম, এখানে গিয়ে আমি লিখতেছি ডট লোগো। আমি এটাকে কন্ট্রোল ডি দিয়ে একটাকে বানাই দিলাম ব্যানার, ঠিক আছে? একইভাবে কন্টেন্টের ভিতরে আমি 3টে সেকশন করতে চাচ্ছি। আমি কন্টেন্টের ভিতরে গেলাম, তারপর আমি দেখলাম এখানে লিখলাম যে ডট লেফট বার, তারপর ট্যাপে চাপ দিলাম, চলে আসলো। কন্ট্রোল ডি দিলাম, এটাকে দিলাম যে সেন্টার, তারপর আবার কন্ট্রোল ডি দিলাম, এটাকে দিলাম যে রাইট বার, রাইট বার, ঠিক আছে? তো আমি স্ট্রাকচার করে ফেলছি। এখন আমি যেটা করব, আমি এটাকে সিএসএস এ ধরবো। আমি এটাকে সিএসএস এ ধরতেছি, এখানে ব্র্যাকেটস। তো এটাকে আমি নিলাম, নেওয়ার পরে আমি এটাকে সেভ দিলাম। এটাকে আমি নিচ্ছি কপি করে, ওকে। এর ভিতরে আমরা ফ্লোটিং এর কাজটা দেখবো, ফ্লোটিং আসলে কি করতেছে। তো সহজে ধরার জন্য আমি প্রথমে একটা ডট দিব, ডট দেওয়ার পর আমি থার্ড ব্র্যাকেট গুলো দিয়ে নিব, তারপর কন্ট্রোল ডি দিয়ে অনেকগুলো বানিয়ে নেব। এখন এই যে এটা সিলেক্ট করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, পেস্ট করলাম। এটাকে সিলেক্ট করলাম, কপি করলাম, পেস্ট করলাম। এটাকে সিলেক্ট করলাম, লেফট বার, সেন্টার, আমরা সব ধরে নেব। আমি সিএসএস করি বা না করি, আমি যা ক্লাস নিয়েছি সবগুলো কি করব, ধরে নেব। এরপরে আসেন, আমি টেম্পলেটে যেটা করতে চাচ্ছি, এখানে একটা নির্দিষ্ট ওয়েট দিয়ে দিব যাতে করে সবাই পেয়ে যায়। ওয়েট আমি দিয়ে দিলাম 960 পিক্সেল, এবং মার্জিন, এখানে মার্জিন জিরো অটোর কাজ কি, যে জিরো স্পেস অটো, এটার কাজ কি জানেন? এটা হচ্ছে কি, প্রথমে এই যে জিরোটা এটা করে কি, উপরে এবং নিচে 0 পিক্সেল করে দেয়। আর অটো রাইট এবং লেফটে অটো জায়গা নিয়ে নেয়, অর্থাৎ যতটুকু জায়গা, দুই দিক থেকে সমানভাবে জায়গা নিয়ে আমার টেম্পলেটটাকে মাঝখানে নিয়ে আসে। এটা হচ্ছে মার্জিন জিরো অটোর কাজ। আচ্ছা, এরপর হেডারে আসি। আমি এটার একটা হাইট দিলাম। তো হাইটের ভিতরে আমি যেটা করতে পারি, আমি এখানে দিলাম যে 250 পিক্সেল, ঠিক আছে? তারপর আমি এটার একটা ওয়েট দিব। ওয়েট কিন্তু অটোমেটিক পেয়ে গেছে টেম্পলেট থেকে, তো আমি যেটা লিখে দেবো 100% করে দেব। তারপরে আরেকটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিতে পারি, ব্যাকগ্রাউন্ড আমি দিয়ে দিতে পারি গ্রিন, স্যাম্পল দিয়ে সেভ করে দিলাম, শেষ। এখন আবার যদি হেডার সেকশনটাকে আমি দেখি, তো আমি এখানে সিএসএস টা লিংক করে দেব। সিএসএস টাকে লিংক করে দিলাম। এই আমাদের একটা কি হেডার সেকশন তৈরি হয়ে গেছে।
এখন এটাকে আমি দুইটা ভাগ করতে চাই, যেরকম আমি হেডার অংশে দুইটা ভাগ করে রেখেছি, যে লোগো এবং ব্যানার। আমি করলাম কি, আপনার কম্পিউটার থেকে দুইটা ইমেজ নিয়ে নিলাম, পিকচার্স থেকে এটাকে নিব লোগো হিসাবে, আর এটাকে নিলাম ব্যানার হিসাবে। ওকে করলাম, পেস্ট করলাম, এটা নিলাম লোগো, আর এটাকে নিলাম ধরেন ব্যানার। দেখেন এর আগে আমি কালার দিয়ে আপনাকে ডিভাইড করে দেখাইছি জিনিসটা, এই পাশে একটা কালার, এই পাশে একটা কালার, এটা করে দেখাইছি। এখন আমরা এর ভিতরে নিব। আরেকটা জিনিস শিখে নেন, যেহেতু মার্জিন প্যাডিং আমি শিখাই দিছি, আরেকটা জিনিস আমি শিখাই দিই, সেটা হচ্ছে কি দেখেন, এটা সবার উপরে একটা জিনিস দেখেন, এখানে উপর থেকে একটা স্পেস নিয়ে রাখছে, ঠিক আছে, এই যে স্পেস নিয়ে রাখছে, আমি চাচ্ছি কি এটা মিলিয়ে রাখবো। এটা কেন হয়, সেটা হওয়ার কারণ হচ্ছে কি, আমরা আমাদের HTML কোডে যে সমস্ত ট্যাগগুলো ইউজ করি, এটার কিছু ডিফল্ট প্যাডিং মার্জিন থাকে, ডিফল্ট অর্থাৎ যেটা অটোমেটিক নিয়ে নেবে। আমি যদি সেগুলোকে না রাখতে চাই, অর্থাৎ সেটাকে যদি আমি না চাই, তাহলে আমি সবার উপরে জিনিসটা করে রাখি স্টার বলতে কি ওয়াল। তখন আমি এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমি লিখে দেবো প্যাডিং 0 মার্জিন 0, অর্থাৎ এর যত প্যাডিং মার্জিন আছে, অর্থাৎ এই সমস্ত ডিফল্ট ট্যাগ, এই ট্যাগগুলোর যত ডিফল্ট প্যাডিং মার্জিন আছে, এগুলো আমি চাই না। এখন আমি সেভ দিয়ে যদি রিলোড দিই, তাহলে উপরে এই সেকশনটা চলে গেল, অর্থাৎ ফাঁকাটা স্থানটা পূরণ হয়ে গেল। একইভাবে আমি এখন কি করব, আমি ইমেজটা যেহেতু নিয়ে আসছি, ইমেজটাকে নেওয়ার জন্য দেখেন, লোগো ইমেজটাকে নেওয়ার জন্য আমি লোগো ডিভের ভিতরে যাব, এটার ভিতরে একটা ইমেজ ট্যাগ নিলাম আমি, তারপরে আমি IMG ফোল্ডার নিলাম, তারপরে আমি লোগোটাকে নিলাম। একইভাবে আমি ব্যানারের ভিতরে যাচ্ছি, এখানে IMG ট্যাগটা আমি নিচ্ছি, IMG নিচ্ছি, তারপরে কি করব, আমি ব্যানারটাকে ধরিয়ে দেব। এখন সেভ দিলে আমাদের এরকম একটা আউটপুট আসছে, অনেক বড় বড় হয়ে আসছে। তো এটাকে আমরা CSS দিয়ে এখন ঠিক করব। CSS এটাকে ঠিক করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, লোগো ইমেজটাকে ধরতে হবে। ওকে, এটাকে আমি কন্ট্রোল D দিয়ে স্পেস দিয়ে, দেখেন লোগোটা হচ্ছে এর প্যারেন্ট, আর এর ভিতরে যে ইমেজ আছে এটা হচ্ছে এর চাইল্ড। ইমেজটাকে ধরার জন্য আমি লোগো স্পেস ইমেজ দেব। তারপর তার আগে আমি লোগোর ভিতরে কিছু প্রপার্টি দিয়ে দিব, যেরকম হেডারের যে ওয়েটটা আছে তার 30% আমি ওকে দিয়ে দিব, 30% এবং হাইট 100%, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ড আমার যেহেতু এখন ইমেজ নেব, আমি ব্যাকগ্রাউন্ডটা কেটে দিচ্ছি, এটা আমার দেওয়ার দরকার নেই। এখন আমি এটাকে সেভ দিলাম। একইভাবে লোগো ইমেজে কি করব, ওয়েট 100%। কেন, অর্থাৎ এখানে লোগো যে পরিমাণ ওয়েট পেয়েছে তার পুরোটাই ইমেজ যেন পায়, এই জন্য কি করলাম আমি 100%। আর হাইট এটাও যেন সে 100%ই পায়। এখন যদি আমি সেভ করি, দেখবেন লোগোর ইমেজটা কিন্তু ছোট হয়ে গেছে, অর্থাৎ তার ওয়েট এবং হাইটটা সে নিয়ে বসে পড়ছে। একইভাবে যদি আমি ব্যানারে যাই, ব্যানারে আমি কি করব, এখানে আমি দিচ্ছি 30%, এটার ওয়েট বাকি পুরোটা দিয়ে দেবো 70%। অর্থাৎ আমি হেডারের ভিতরে যে ওয়েটটা দিছি, এই ওয়েটটাকে আমি 2 ভাগ করে দুইজনকে দিয়ে দিলাম। এই হেডারের ছেলে, এই লোগো একটা, ব্যানার একটা। দেখেন হেডারের ভিতরে আমি 2টা ডিপ দিয়েছি, এই যে হেডারের ভিতরে একটা লোগো ডিপ দিয়েছি, একটা ব্যানার ডিপ দিয়েছি। হেডারের ভিতরে যে ওয়েটটা আমি দিয়েছি সেটা দুইজনকে আমি ভাগ করে দিয়েছি। ব্যানার 70% এবং হাইট এটা দিয়ে দেবো আমি 100%, ঠিক আছে। একইভাবে আমি এখানে যে লোগো, আচ্ছা ব্যানার ইমেজটা আমি ধরে নিই, ব্যানার স্পেস IMG, ঠিক আছে। তো এটার মধ্যে আমি এই জিনিসটাই লিখে দেবো, অর্থাৎ ব্যানারের ভিতরে শুধু ব্যানার ক্লাসটার মধ্যে আমি যেটা দিয়েছি ওয়েট 70%, ওয়েট পুরোটাই পেয়ে যাবে 100%, হাইট 100%ই পেয়ে যাবে। এখন যদি আমি সেভ দিই,
দেখেন এটা কিন্তু আমার ব্যানারের যে এই পাশে যে জায়গাটা ছিল সেই অনুসারে সে কিন্তু ঠিক হয়ে গেছে, কিন্তু আমি চাচ্ছি এটা পাশাপাশি রাখবো। এটা করার জন্য আমাকে যেটা করতে হবে ফ্লোট প্রপার্টিটা ইউজ করতে হবে, এই যে এটা। তো এটা আমি কোথায় করবো, এই যে ব্যানারকে দিয়ে দেবো, এখানে আমি দিয়ে দিলাম যে ফ্লোট লেফট, সরি এটাকে রাইট দিব, আর এটাকে দিব আমি ফ্লোট লেফট। ঠিক আছে, এখন যদি আমি এটাকে সেভ করি, সেভ করে যদি আউটপুট দেখি, তাহলে দেখেন এইভাবে আমার কি ব্যানার সেকশনটা তৈরি হয়ে গেছে। ঠিক আছে, এটা ছিল হেডার অংশের পার্ট। এরপর যদি আমি এর পরে যাই, যে মেনু সেকশনটা, আমি মেনুটাকে ধরেছি, সিম্পলি অল্প একটু কাজ করবে এটার উপরে। একটা হাইট নিচ্ছি, আমি হাইট নিচ্ছি ধরেন 60 পিক্সেল, এবং এটার ভিতরে আমি যদি ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই, ব্যাকগ্রাউন্ড আমি দিয়ে দিতে পারি আপাতত কি রেড। ঠিক আছে, এবং ওয়েট কি পাবে, সে 100% ওয়েট পাবে। আমি ওয়েটটাকে 100% করে দিলাম। তো আমাদের এইভাবে এই জিনিসটা তৈরি হয়ে গেল, অর্থাৎ এই সেকশনটা চলে আসলো। এখন এটার ভিতরে আমি কি করতে চাচ্ছি, মেনু বানাতে চাচ্ছি। তো আমি এর ভিতরে যাচ্ছি, এই যে মেনু সেকশনে যাচ্ছি, মেনুতে গিয়ে আমি প্রথমে ইউএল ট্যাগ নিলাম, এলআই ট্যাগ নিলাম, এলআই দিব আমি 6টা, তারপর এটার ভিতরে এ ট্যাগ নিলাম, ট্যাব। আমি এখানে হ্যাশ দিয়ে দিলাম, তো এখানে আমি লিখে দিলাম হোম। ঠিক আছে, আমাদের এটা শেষ। এখন যদি এটা রিলোড দিই, তো এইভাবে আমাদের আসছে, উপরের এই ট্যাগের সিএসএস এখানে নিয়ে নিচ্ছে। তো আমি এখান থেকে এটাকে ধরে ফেলি, ডট এমই মেনু, তারপর হচ্ছে ইউএল, তারপর হচ্ছে এলআই, সরি তারপর হচ্ছে ইউএল সেকেন্ড ব্র্যাকেট, কন্ট্রোল ডি দিলাম, নিলাম এলআই, কন্ট্রোল ডি দিলাম, নিলাম এ। ঠিক আছে, এটাকে আমি ফ্লোট লেফট করে দিলাম। মার্জিন লেফট আমরা শিখেছি, মার্জিন লেফট আমি দিলাম যে 25 পিক্সেল। তারপর মার্জিন টপ আমরা শিখেছি, মার্জিন টপ দিয়ে দিলাম 50 পিক্সেল। তারপর ব্যাকগ্রাউন্ড আমরা শিখেছি, ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম যে কি দিতে পারি, যে হোয়াইট এফেক্ট দিয়ে দেবো। ঠিক আছে, এবং এটার ভিতরে একটা প্যাডিং দিয়ে দিতে পারি, প্যাডিং দিয়ে দিলাম 10 পিক্সেল। তো আমি যদি এটাকে দেখি, এখন এটা এরকম তৈরি হয়েছে, নট গুড। আচ্ছা, ওই যে উপরের ওইটার জন্য এই সমস্যাটা করতেছে, উপরের ওই সিএসএসটার জন্য। তারপর আমি দিলাম যে লিস্ট স্টাইল নাম, লিস্ট স্টাইল নাম করে দিলাম। ঠিক আছে, লিস্ট স্টাইল নাম হয়ে গেছে। আচ্ছা, আমি উপরে একসাথেই করতে পারি, কিন্তু চাই একটা আছে। ঠিক আছে, তো আমাদের এরকম হয়ে যাবে। এখন আমি যেটা করতে পারি, এটার জন্য একটা নির্দিষ্ট ওয়েট আমি দিতে পারি। আমি একটা ওয়েট দিয়ে দিলাম 100 পিক্সেল। ঠিক আছে, তারপর আমি দিয়ে দিতে পারি টেক্সট অ্যালাইন সেন্টার। ওকে, এরপরে টেক্সট ডেকোরেশন নাম, টেক্সট ডেকোরেশন নাম। তারপর আমরা এখানে কালার দিয়ে দিতে পারি হ্যাশ 0। দেখেন এটা একটু ভালো মতো সাজাইতে একটু সময়ের প্রয়োজন হবে, তো আমি এইভাবে রাখলাম। একটা কাজ করতে পারি, এটার হাইটটা আমি একটু কমাই দিচ্ছি, মেনু
আচ্ছা, তারপরে আছে তো এইভাবে আমি রাখছি। আচ্ছা রাখি, হাইট 40 পিক্সেল, 40 পিক্সেল দিলাম। আর এখানে আর কি ছিল, এলাইতে আমি কি করেছিলাম, মার্জিন লেফট নিলে মার্জিন টপ 1 পিক্সেল, মার্জিন টপ বেশি হয়ে গেলে বললেন যে ভাই দেখেন। আচ্ছা ঠিক আছে, এইভাবেই এতটুকুই রাখি মেনু সেকশনটা। আমি এটা ব্যাকগ্রাউন্ডটা অন্য আরেকটা ব্যাকগ্রাউন্ড দিই, যে এলআই এর ব্যাকগ্রাউন্ড আমি দিতে পারি কি ছিড়ি ছিড়ি, এটা মানে কালো ব্যাকগ্রাউন্ড, দেখি তো। হ্যাঁ, ভালো লাগছে না এটা, লাইন নাই, এটাই থাক, এভাবে থাক, ঠিক আছে। এটার ওয়েটটা আর একটু বাড়াই দিই, দুই পাশে যেন স্পেস সমান থাকে। এগুলো সিএসএস আমরা আরো সুন্দরভাবে করবো, এটা নিয়ে সমস্যা নেই। যখন আমরা প্রজেক্ট করবো এগুলো সুন্দর সুন্দর আমরা জিনিস বানাবো, সমস্যা নেই। তো 111 পিক্সেল ছিল এটা। এরপরে যে সেকশনটা সেটা হচ্ছে কন্টেন্ট সেকশন। কন্টেন্ট সেকশনের একটা হাইট আমি দিয়ে দিলাম, যেরকম আমি দিয়ে দিলাম যে 400 পিক্সেল। এরপরে আমি এটার একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিচ্ছি, ব্যাকগ্রাউন্ড আমি দিয়ে দিচ্ছি ব্লু, ব্লু দিয়ে দিচ্ছি। তারপরে আমি যেটা করব সেটা ওয়েট দিয়ে দিতে পারি, একটা ওয়েট 100%। এখানে একটা জিনিস বোঝার আছে, এই জিনিসটা আমরা করেই আপনাদেরকে প্র্যাকটিস করতে দেবো। আছে এরপরে এই জিনিসটা বোঝার জন্য আমি যেটা করতে পারি, দেখেন এখানে আমি স্ট্রাকচারে 3টা ডিপ নিয়েছি, লেফট বার, সেন্টার, রাইট বার। কিন্তু আমাদের যে ফ্লোট আছে, এই ফ্লোটের শুধু 2টাই ভ্যালু, একটা লেফট একটা রাইট, ঠিক আছে। তো মাঝখানেটা কি করব, এখানে একটা ব্যাপার, শুধু এই জিনিসটা মনে রাখবেন। দেখেন আমি এটার একটা হাইট 100% দিয়ে দিলাম, ওয়েট আমি দিয়ে দিলাম 25% দিয়ে দিলাম, এবং এটার ব্যাকগ্রাউন্ডটা আমি দিয়ে দিলাম যে পিঙ্ক দিয়ে দিলাম। একইভাবে আমি এটা সেন্টারে দিয়ে দিচ্ছি, কপি সেন্টার। ক্লাস আসলে শেষ তো, 8 মিনিট বাকি আছে, আমি চাচ্ছি পুরোটা শেষ করেই আপনাদেরকে ছাড়তে। তো এখানে আমি 25 লিখলাম, আর এখানে 50 করে দিলাম, 50% করে দিলাম। এখন এই জিনিসটা করতে আমাদেরকে যেটা করতে হবে, আমি আলাদা আলাদা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিচ্ছি। এখানে পিঙ্ক দিয়েছি, এখানে একটু সামনে আর একটা শব্দ দিয়ে দিলাম, গুড। তারপরে এখানে দিয়ে দিলাম যে স্কাই গুলো, দেখেন। তো আমি এখানে কি হতে পারে, এরকম একটা কিন্তু সেকশন আমাদের তৈরি হয়ে গেছে, নিচে নিচে চলে আসে। তো আমি যদি এটাকে ফলোড লেফট দিই, এটাকে ফলোড লেফট দিই, সে লেফটে চলে গেল, ঠিক আছে। আর রাইট কে যদি রাইট দিই, সে কিন্তু রাইটে গেল। দেখি কি হচ্ছে, এটা এরকম হয়েছে নাকি, কিন্তু এখনো কিন্তু নিচে একটা পড়ে আছে। আমরা করব কি, এই অবস্থাগুলোতে অর্থাৎ একাধিক যদি ডিভ হয় না, সবগুলোই ফলোড লেফট দিয়ে দেবো, তাহলে একটার পর একটা চলে আসবে। আমরা লিস্টের ক্ষেত্রে কিন্তু এটা দেখছি, মেনু যখন তৈরি করলাম তখন কিন্তু এলআইতে ফলোড লেফট দিয়ে দিয়েছি, সবগুলোই ফলোড লেফট পেয়ে গেছে। এই জিনিসটাই আপনারা এখানে ফলোড লেফট সবগুলোতে দিয়ে দিলেই কাজ করে দেবে। এই ছিল আমাদের কন্টেন্ট সেকশন, ঠিক আছে। তো ফুটারটা করেই আমি শেষ। আচ্ছা এখানে আমি হাইট দিচ্ছি পিক্সেল, ব্যাকগ্রাউন্ড দিচ্ছি হ্যাশ 3টে 0। ও সেইভাবে ধাবার চলতেছে, বৃষ্টি হচ্ছে। আচ্ছা তারপরে আমি
আর একটা ওয়েট দিব 100%। ইয়েস, সেভ দিলাম। এখন যদি রিলোড দিই তো আমাদের এইরকম একটা ছোটখাটো টেমপ্লেট তৈরি হয়ে গেছে। এর ভিতরে আমরা লেফট বারে কিছু রাখবো, মাঝখানে কিছু রাখবো, ঠিক আছে, এরকম কিছু আমরা রাখতে পারি।